তোমার এই হাত, প্রত্যেকের হাত আছে দুইটা করে, আমি সেটা জানি। তুমি যেটা করবে, আমি যেখানে যেখানে বলবো সেখানে টাচ করে নিজে এটা মেমোরাইজ করার চেষ্টা করবে। এখানে আমাদের যে অস্থিটা আছে সেটাকে বলা হয় হিউমেরাস, তোমরা অনেকেই সেটা চেনো। দেন এই জায়গায় যে দুইটা অস্থি আছে, এখানে টাচ করে দেখো দুইটা অস্থি, এখানে কিন্তু একটাই অস্থি, এখানে টাচ করলে দেখবে দুইটা অস্থি, এবং এই দুইটা অস্থির নাম রেডিও এবং আলনা। বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, ঢাকা ইউনিভার্সিটিতে অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্টে কিন্তু এইভাবে তোমাকে কনফিউজ করে ফেলে যে এখানে যে দুইটা অস্থি আছে রেডিও এবং আলনা, কোনটা বাইরে আছে কোনটা ভেতরে আছে। এই যে হাত আমি বন্ধ করলাম, কোনটা, অথবা হাত এভাবে ভাঁজ করলাম, কোনটা ভেতরে থাকে কোনটা বাইরে থাকে। মনে রাখবা এখানে দুইটা অস্থি, একটা নাম রেডিও এবং আলনা। এই রেডিও এবং আলনার মধ্যে আলনাটা ভেতরের দিকে থাকে, রেডিওটা বাইরের দিকে থাকে, এটা মাথায় রাখবে। এবং এইখানে তুমি লিখবে, এখানে যে তোমাকে শীট দেয়া হয়েছে, এই শীটে তুমি এখানে দেখো বাহুর অস্থি যেটা আছে আলনা একটি লেখা আছে, এর উপরে রেডিয়াস লেখা আছে। তোমরা লিখবে রেডিয়াস বাইরের দিকে, আলনা ভেতরের দিকে, এই কথাটা লিখে ফেলো শীটের মধ্যে। শীটের মধ্যে এই কথাটা লিখবে, রেডিয়াস লিখবে বাইরের দিকে, আর নিচে আছে আলনা, এটা লিখবে ভেতরের দিকে। আর তুমি আমি কেমন করে এটা মনে রাখবো? এক্সামে তো তুমি ভুল করে ফেলতে পারো, এক্সামে তুমি লিখে ফেলতে পারো, তোমার মাথায় নাও আসতে পারে স্যার তো পড়াইছিল কোনটা যে ভেতরে কোনটা বাইরে। এটা মনে রাখার কৌশল কি দেখো, তোমার অনেকের বাসায় আলনা থাকে, আলনা কি করে, আলনাতে কাপড় চোপড় রাখে, আগে এগুলো ইউজ করা হতো, এখন অবশ্য মানুষজন আলনা ইউজ করে না। এই আলনা সহজে কিন্তু চাইলেই তুমি বাইরে নিয়ে যেতে পারবা না। ধরো তোমার ইচ্ছে হইলো যে তুমি দাওয়াত খাইতে গেছো, আলনাটা নিয়ে গেলা, অথবা অন্য জায়গায় গেছো আলনা নিয়ে গেলা, এটা সম্ভব না। কিন্তু রেডিওটা কিন্তু নেওয়া যাবে। আগের দিন এরকম করতো, আমার দাদার একটা রেডিও ছিল, ওই যে পিকে সিনেমা এরকম আমির খানের একটা রেডিও ছিল, ওরকম একটা রেডিও, এত বড় রেডিও নিয়ে দাদা সব জায়গায় ঘুরে বেড়াইতো। তা এখন দেখা যাচ্ছে দাদা হচ্ছে যে গ্রাম্য চিকিৎসক ছিলেন, উনি তার ফার্মেসিতে ওইটা নিয়ে যেতেন, আবার বাড়িতে আনতেন, অল টাইম রেডিওতে বিভিন্ন তিনি নিউজ শুনতেন, গান শুনতেন। রেডিও কিন্তু চাইলে বাইরে বের করা যায়। তাহলে তোমাকে যদি বলা হয় রেডিয়াস না আলনা কোনটা বাইরের দিকে, তাহলে ওই রেডিয়াসের সাথে রেডিও মিল রাখো, তাহলে রেডিওটা বাইরের দিকে, মানে রেডিয়াসটা বাইরের দিকে। আশা করছি এটা কেউ ভুলবে না। ওকে, সো হিউমেরাস, রেডিয়াস, আলনা হয়ে গেল। তারপরে আমাদের এই জায়গায় যে অস্থি আছে এইগুলোকে বলা হয় কার্পাল অস্থি। এখানে কার্পাল অস্থি 8টা। তারপরে হচ্ছে এখানে যে অস্থি আছে এই জায়গায় মেটাকার্পাল, এটা হচ্ছে 5টা। আর এখানে আঙ্গুলের মধ্যে যে অস্থি তাদের নাম ফ্যালাঞ্জেস। ছেলেমেয়েরা দেখো ফ্যালাঞ্জেসের সংখ্যা এক হাতে কয়টা? এই বৃদ্ধাঙ্গুলে হচ্ছে 2টা, একটা 2টা। তার নিচে এরপরের হাতে দেখো একটা 2টা 3টা, তারপরেটা 1 2 3, মানে এই 4 আঙ্গুলে আছে 12টা। এই বৃদ্ধাঙ্গুলে আছে 2টা, টোটাল 14টা অস্থি এক হাতে, যার নাম ফ্যালাঞ্জেস। তাহলে 2 হাতে 14 দুগুণা 28টা অস্থির নাম একটাই, ফ্যালাঞ্জেস। তাহলে দেখো 28টা অস্থির নাম মুখস্থ হয়ে গেল। আরো মুখস্থ হলো রেডিয়াস আলনা, তারও ভেতরে হচ্ছে হিউমেরাস, আর এখানে বিউটি বোন বলেছে ক্লাভিকল, আর পিছনে একটা অস্থি স্ক্যাপুলা। ঠিক তেমনি এই হাতেও। তাহলে তোমার 60টা অস্থি হয়ে গেল। দেখো 2 হাতে ফ্যালাঞ্জেস, 28টা হয়ে গেল। তারপরে এখানে মেটাকার্পাল, কার্পাল, এখানে রেডিয়াস আলনা, এখানে হিউমেরাস, এখানে ক্লাভিকল, স্ক্যাপুলা। ব্যাস, একবার জাস্ট রিভাইজ করবা, দেখবা হয়ে যাবে। ছেলেমেয়েরা বাহুর অস্থি ডান। দেন শ্রোণী অস্থি চক্র, হিপ বোন। আমরা যেই জায়গাটা আমি যেটা বলছি শ্রোণী অস্থি চক্র নামে পরিচিত, আমাদের হিপ নামে পরিচিত, ওখানে 3টা বোনস আছে যার নাম ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এখানে দেখো তোমরা শীটের দিকে লক্ষ্য করো 6 নম্বর পৃষ্ঠায়, ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস 3টা, কিন্তু হিপ বোন আমাদের 2টা। খুব অদ্ভুত বিষয়। যদি তোমাকে বলে যে শ্রোণী অস্থিচক্রের হাড়ের সংখ্যা কয়টা, উত্তর 2টা, কিন্তু আমি পড়াচ্ছি তোমাকে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, অ্যাটলিস্ট তো 3টা নাম, 3টা হওয়ার কথা। কিন্তু আসল কথা কি, এই ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এরা মিলে, 3টা অস্থি মিলে 2টা হিপবোন তৈরি করে, একটা বাম পাশে একটা ডান পাশে। প্রত্যেকটা হিপবোনেই ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস একটু একটু করে আছে। তাহলে আমরা ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস নাম মুখস্থ রাখবো, কিন্তু মনে রাখবো এরা মিলে 2টা অস্থি গঠন করে, হিপবোন 2টা। ওকে, এরপর হচ্ছে পা। পায়ের এইখানে শ্রোণী অস্থি চক্রের সাথে আমাদের সবচেয়ে বড় অস্থিটা যেটা লেগে আছে, যেটা এখানে সবচেয়ে বড় অস্থি, তার নাম ফিমার। এই যে এখানে যেটা লেখা আছে ফিমার, পায়ের অস্থি একটা, সেটার পাশে লিখবে সবচেয়ে বড় অস্থি। ছেলেমেয়েরা লিখবে মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম ফিমার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখে ফেলো শীটের মধ্যেই, মানব দেহে, যার সামনে এখন শীট নাই সে খাতায় লিখে রাখো, মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম ফিমার। ফিমারের পরে আছে টিবিয়া, ফিবুলা।
তারপরে হচ্ছে প্যাটেলা, একেবারে হাঁটুতে একটা অস্থি থাকে, একদম আমাদের হাঁটুর মধ্যে একটা অস্থি ত্রিকোণাকার, সেটাকে প্যাটেলা বলা হয়। প্যাটেলার নিচে যেটা থাকে টিবিয়া ফিবুলা, তারপর হচ্ছে টার্সাল, মেটাটার্সাল, আবার ওই হাতের অস্থির মতো ফ্যালাঞ্জেস, দুই পায়ে, এক পায়ে 14টা করে, দুই পায়ে হচ্ছে 28টা। তাহলে দেখো আমরা হাতের অস্থি 60টা যেমন পড়েছি, পায়ের অস্থিও 60টা, 60 120, আর 6টা অস্থি হচ্ছে আমরা যে হিসাব করেছি বক্ষ অস্থি চক্রে হচ্ছে তোমার প্রতি পাশে 2টা করে 4টা, আর শ্রোণী অস্থি চক্রে হচ্ছে 2টা, টোটাল 126টা। তাহলে 126টার হিসাব হয়ে গেল। কেমন করে হলো আমি আবারও বলছি, ছেলেমেয়েরা অক্ষীয় কঙ্কাল 80টা, উপাঙ্গীয় কঙ্কাল 126টা। 126-এর মধ্যে আমরা পড়েছি পায়ের অস্থি, এখানে পড়েছি 60টা, দেন হচ্ছে হাতের অস্থি, এখানে পড়লাম 60টা, দেন হচ্ছে আমরা এই যে এই জায়গায় একটা হচ্ছে ক্লাভিকল আর একটা হচ্ছে স্ক্যাপুলা, 2টা, তাহলে 2 2 4টা এখানে, আর আমাদের হিপ বোন যেটা আছে এটা হচ্ছে 2টা, টোটাল 126। তাহলে 126-এর সাথে আগে আমরা পড়েছি 80টা, 2টা মিলে হয়ে গেল 206। মানব দেহে 206টা হাড় নিয়ে ডিসকাস করা হলো। তুমি আজকেই যেটা করবে, আজকেই এটা মুখস্থ করবে, এবং এইটা তুমি যেখানেই অ্যাডমিশন টেস্ট দাও, ঢাকা ইউনিভার্সিটি বাদ দিয়ে তুমি অন্য ইউনিভার্সিটি দাও, তুমি মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিবা, নো প্রবলেম, এখান থেকে কোশ্চেন হবে। সো আমি বলেছি এটা থেকে বাঁচার উপায় নেই, এই জন্যই আমি আজকের লেকচারের বেশিরভাগ সময় এটার পেছনে ব্যয় করেছি। হোপ আমি আশা করছি তোমরা এটা মুখস্থ করবে। ছেলেমেয়েরা আমাদের এটা ডান। পরবর্তীতে আমরা যেটায় যাব সেটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 6। দেখো অস্থি সন্ধির প্রকারভেদ উল্লেখ আছে। পৃষ্ঠা নম্বর 6, অস্থি সন্ধির প্রকারভেদ। মনে রাখতে হবে লেকচার শিটের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। এখন আমি এই ক্লাসের মধ্যে 2 ঘন্টার ক্লাসে তোমাকে প্রতিটা লাইন পড়াইতে পারবো না, আমি আবার যেগুলো সুপার ইম্পর্টেন্ট সেগুলো বলছি। এখন আমি কি সব জানতা যে আমি কি জানি কোনটা তোমার আসবে এক্সামে? নো, আমি অ্যানালাইসিস করতে পারি, আমি বিশ্লেষণ করেছি, আমি গত কয়েকটা বছর অ্যাডমিশন টেস্টের সাথে জড়িত, দ্যাটস ওয়াই আমি বুঝতে পারি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এবং এইগুলো থেকেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোয়েশ্চেন হবে। দ্যাটস ওয়াই আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি বলতে পারবো কোনটা বেশি ইম্পর্টেন্ট, এবং সেগুলি কিন্তু কমন পড়ার পসিবিলিটি বেশি, সেই বিশ্বাস তোমাদের রাখতে হবে। সো যেটা করতে হবে, অস্থি সন্ধির প্রকারভেদ পৃষ্ঠা নম্বর 6-এর একেবারে বাম পাশের উপরের দিকে দেখো 3 প্রকার লেখা আছে। কি কি? তন্তুময়, তরুণাস্থিময় এবং সাইনোভিয়াল অস্থি সন্ধি। এই সাইনোভিয়াল অস্থি সন্ধি এখানে লেখা আছে 6 প্রকার। সাইনোভিয়াল অস্থি সন্ধি আসলেই 6 প্রকার, কিন্তু অবলিক দিয়ে লিখবে 7 প্রকার, কারণ অন্য আরেকটা বইতে 7 প্রকার দেয়া আছে। এখন প্রশ্ন বেশিরভাগই গাজী আজমল স্যারের বই থেকেই হয়, তো এইটাতে যে ইনফরমেশন আছে সেটাই কারেক্ট। কিন্তু যদি এই উত্তরটা অন্য বই থেকে হয়, ধরো অপশনে 6 নাই, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, বলছে তোমাকে সাইনোভিয়াল অস্থি সন্ধি কয় প্রকার, তুমি তো পড়ে গেছো 6 প্রকার, কিন্তু তোমাকে এটা জানতে হবে এটা 7 প্রকারের হয়, অন্য আরেকটা বইতে 7 প্রকার লেখা। সো তুমি যেটা করবা, এই লেকচার শিটে লিখবা অথবা 7 প্রকার লিখে রাখবো, অন্য বই মানে অন্য একটা বইতে আছে, জাস্ট তোমার জানা থাকলো। এখন নিচের কোনটি সাইনোভিয়াল অস্থি সন্ধি? 7 প্রকারের অস্থি সন্ধি তুমি মাথায় রাখবা, মনে রাখবা। আমি মনে রাখার টেকনিকটা বলে দিচ্ছি। দেখো, মনে রাখার টেকনিকটা হচ্ছে একটা লাইন, এটা আমরা লিখবো, এই লেকচার শিটে লিখতে পারি, আমরা আমাদের খাতায় লিখতে পারি। সাইনোভিয়াল অস্থি সন্ধি মনে রাখার উপায়, তুমি লেকচার শিটের একেবারে যে উপরের যে জায়গাটা আছে, এই জায়গায় খালি জায়গা, এখানে এই লাইনটা লিখতে পারো, অথবা তোমার খাতায় নতুন করে লিখতে পারো সাইনোভিয়াল অস্থি সন্ধিগুলো মনে রাখার উপায়। উপায়টা কি? দেখো, একজন এর আকুতি, হে প্রিয়া, একজন তার প্রিয়াকে বলছে, হে প্রিয়া কেন এলে, কেন এলে সন্ধ্যা বেলা শেষে। হে প্রিয়া এলে, যেহেতু এলেই, কেন এলে সন্ধ্যা বেলা শেষে। এক যুবকের আকুতি তার প্রিয়ার কাছে। সো এই যে হে প্রিয়া কেন এলে সন্ধ্যা বেলা শেষে, এটা দিয়ে আমরা সাইনোভিয়াল অস্থি সন্ধি 7টা মনে রাখবো। তোমরা ঝটপট লিখে ফেলবা হে দিয়ে কি। তুমি দেখো এখানে তোমার লেকচার শিটে 6 নম্বরে লেখা আছে হিঞ্জ। হিঞ্জ নামক একটা অস্থি সন্ধি, হিঞ্জের সামনে লিখে ফেলবে হে, অথবা যারা খাতায় লিখেছো সেটা লিখবে হিঞ্জ, মানে হেতে আমি মনে রাখবো হিঞ্জ, তাহলে হিঞ্জের আগে লিখে ফেলো হে। প্রিয়াতে দেখো এখানে তোমরা যেটা লিখবে পিভট, 4 নম্বর অস্থি সন্ধি যেটা পিভট, সেটা লিখে ফেলো পিভট, পিভট। ছেলেমেয়েরা প্রিয়াতে হচ্ছে পিভট। এই যে দেখো এত এত মনে রাখার টেকনিক, এগুলো কিন্তু কাজে লাগবে, এগুলো তোমাকে পড়তে হবে, এত এত ইনফরমেশন ভুলে যাবা, একটু টেকনিক্যাল হতে হবে।
নেক্সট হচ্ছে কেনতে হচ্ছে কন্ডাইলয়েড, যেটা 3 নম্বরে দেয়া আছে কন্ডাইলয়েড, সেটাতে লিখে ফেলো কেন। 3 নম্বরের সামনে লিখো কেন। এলেতে এতে কি হবে এটা এখানে নাই, ওই যে বলেছি 7 নম্বর লিখতে হবে, 7টা লিখতে হবে, তুমি নিজে লিখো 7 নম্বর দিয়ে। লেকচার শিটে 6 এর শেষে তুমি ছোট করে লিখো 7, 7-এ লিখবে এলিপসয়েড। এলিপসয়েড ছেলেমেয়েরা এই যে এলিপসয়েড অস্থিসন্ধিটা এটা 7 নম্বরে লিখবে, ঠিক আছে। এটা লেকচার শিটে বলা আছে 6, কারণ গাজী আজমল স্যারের বইতে 6টা, আমি এক্সট্রা একটা বলেছি যেটা আসে এক্সামে, যেটা অপশনে থাকবে এলিপসয়েড, এটা হচ্ছে তুমি লিখবে 7 নম্বর। ওকে, সন্ধ্যাতে লিখবে স্যাডল। 5 নম্বরে দেখো স্যাডল লেখা আছে, এই স্যাডলের সামনে লিখো সন্ধ্যা। দেন বেলাতে কি হবে, তুমি লেকচার শিট দেখতে পাচ্ছ, বেলাতে হবে বল ও কোটর, তাহলে 2 নম্বরে যেটা আছে বল ও কোটর সেটার সামনে লিখো বেলা। আর শেষেতে সমতল, যেটা 1 নম্বর শেষে সেটাতে সমতল, সমতল। তাহলে সাইনোভিয়াল অস্থিসন্ধি যে প্রকারভেদগুলো সেগুলো ডান। এবং এই অস্থিসন্ধি তুমি কি পড়বা, তোমাকে এখানে উদাহরণ করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে উদাহরণ। তুমি লিখে রাখো সাইনোভিয়াল অস্থিসন্ধি 100% ইম্পর্টেন্ট, লিখে রাখো 100% ইম্পর্টেন্ট, লেকচার শিটের পাশে লিখে রাখো 100% ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আছে হ্যাবার্সিয়ান তন্ত্র। তোমরা সবাই জানো অস্থিসন্ধির এককের নাম হ্যাবার্সিয়ান তন্ত্র, এবং হ্যাবার্সিয়ান তন্ত্রে ল্যামেলা, লেকুনা, ক্যানালিকুলি, হ্যাবার্সিয়ান নালী এগুলো থাকে, এগুলো রিডিং পড়বা। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট 7 নম্বর পৃষ্ঠায় মাঝামাঝি একটু উপরে দেয়া আছে বিভিন্ন প্রকার তরুণাস্থির অবস্থান। ছেলেমেয়েরা 7 নম্বর পৃষ্ঠায় একটু বোল্ড করে লেখা আছে বিভিন্ন প্রকার তরুণাস্থির অবস্থান, এবং এই যে বিভিন্ন প্রকার তরুণাস্থির অবস্থান দেয়া আছে ABCD, দেখো তরুণাস্থি 4 প্রকার: স্বচ্ছ, স্থিতিস্থাপক, শ্বেততন্তুময় এবং ক্যালসিফাইড। প্রত্যেকটার উদাহরণ 300%। অনেকের চক্ষু চরক গাছ, স্যার 300% ইম্পর্টেন্ট কিছু হয় নাকি? আমি বলবো হয়। 100%, 200%, 300% মানে সুপার ইম্পর্টেন্ট, এর বাইরে আবার আমি ইম্পর্টেন্স দেই না, 300% ইম্পর্টেন্ট, এটা লিখবে। এখন স্বচ্ছর উদাহরণ কি, দেন স্থিতিস্থাপক, শ্বেততন্তুময়, ক্যালসিফাইড, এটার উদাহরণ মুখস্থ করতে হবে। এরপরে পৃষ্ঠা নাম্বার 7-এই দেখো লেখা আছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। মানবদেহের দীর্ঘতম পেশি সার্টোরিয়াস, টিক চিহ্ন দাও। মানবদেহের ক্ষুদ্রতম পেশি স্ট্যাপোরিয়াস লেখা আছে না, এই বানানটা ভুল আছে, এই বানানটা হবে স্ট্যাপিডিয়াস। তোমরা স্ট্যাপোরিয়াসের পরিবর্তে লিখবে স্ট্যাপিডিয়াস। ছেলেমেয়েরা একটু সংশোধন করে লিখো, মানবদেহের সবচেয়ে বড় পেশির নাম সার্টোরিয়াস, এটা ঠিক আছে। মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম পেশির নাম স্ট্যাপোডিয়াস, হ্যাঁ, ইয়াসের পরিবর্তে ডিয়াস হবে। ওকে, মানবদেহ। নেক্সট আছে শক্তিশালী পেশি হচ্ছে জিহ্বা। জিহ্বা আমরা নারে, জিহ্বা জাস্ট একটা পেশির সমন্বয়। পরিশ্রমী পেশি হচ্ছে হৃদপেশি, সবগুলো তুমি দাগিয়ে রাখো। এরপরে মানবদেহের পেশি দেহভরের 40% গঠন করে, আর টেন্ডন। এবারে আমরা নতুন টপিক লিখব, টেন্ডন ও লিগামেন্ট। আমরা এইটা পড়বো, আমরা অনেকেই টেন্ডন লিগামেন্টের নাম শুনেছি, অনেকেই জানি টেন্ডন কি লিগামেন্ট কি, বাট ভালো আইডিয়া থাকতে হবে। তুমি জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিখিত পরীক্ষা হয়, সেখানে পার্থক্য করে দিল, টেন্ডন লিগামেন্টের পার্থক্য লিখো, অথবা প্রশ্ন করলো টেন্ডন কি অথবা লিগামেন্ট কি। এই ধরনের কোয়েশ্চেনও আমাদের ফেস করতে হবে। সো টেন্ডন লিগামেন্ট চেনাটা খুব জরুরি। আমরা এবার লিখবো টেন্ডন ও লিগামেন্ট। আমরা দেখবো, আমি একটা ছবি আঁকবো, এটা আঁকলেই তোমার টেন্ডন লিগামেন্ট সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। ছেলেমেয়েরা মাথায় রাখবে যে তুমি মুখস্থ করে পারবা না। বায়োলজি অনেকে ভাবে কি মুখস্থ করার জিনিস, বায়োলজি অবশ্যই আমি বলবো মুখস্থ করার জিনিস, কিন্তু বুঝে মুখস্থ করতে হবে। তুমি যদি শুধু মুখস্থ করে যাও ভুলে যাবা। বায়োলজিতে এটা একটা প্রবলেম, ভুলে যেতে হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে স্যার অথবা ভাইয়া আমি তো এটা ভুলে যাচ্ছি, আমি ঠিকই পড়েছি, ভুলে যাচ্ছি। ডেফিনেটলি বায়োলজি ভুলে যেতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে তুমি বুঝে পড়ো নাই। তোমাকে বুঝে পড়তে হলে তোমাকে চিত্রের উপর দক্ষতা অর্জন করতে হবে। যদিও এক্সামে চিত্র আসে না, কিন্তু চিত্রটা তোমার মাথায় থাকলে তুমি উত্তরটা করতে পারবা, এমসিকিউ চুজ করতে পারবা। তুমি এইটা বিষয় মাথায় রাখবা। তুমি যে মনে রাখার টেকনিকগুলো আমি তোমাকে লিখাচ্ছি, তোমার চেষ্টা তোমার চেষ্টা থাকবে তুমি নিজে মনে রাখার টেকনিক আবিষ্কার করবা। আমি টেকনিক আবিষ্কার করেছি, আমার এটা মনে থাকে। তুমি যে টেকনিক আবিষ্কার করবা সেটা তোমার মনে থাকবে, না হলে দেখা যাবে মনে রাখার টেকনিকগুলো মনে রাখার জন্য আরেকটা টেকনিক অ্যাপ্লাই করতে হচ্ছে। যেটা করতে হবে নিজেরা টেকনিক করবা। হোক দেখা যাচ্ছে সায়েন্টিফিক নেমগুলো খুব আবল তাবল ভাবে মুখস্থ করতেছো, মানে এমন উচ্চারণ করতেছো যেটা আসলে হাস্যকর হইতেই পারে।
তোমার ফ্রেন্ড তোমারটা শুনে হাসবে, সো হোয়াট, তুমি এক্সামে যে সঠিক উত্তরটা দিতে পারলেই হলো। সায়েন্টিফিক নেম আসে, নিচের কোনটি বাংলাদেশের এন্ডেমিক, তো আবার আসতে পারে যে তুলসী গাছের বৈজ্ঞানিক নাম কি, আবার আসতে পারে ধান গাছের বৈজ্ঞানিক নাম, আবার আসতে পারে গমের বৈজ্ঞানিক নাম। তো এই বৈজ্ঞানিক নামগুলো ট্রিটিকাম, এস্টিভাম, অরাইজা, সেটিভা, এগুলো সহজে সঠিক উচ্চারণ করতে না পারলেও তুমি নিজে লাইনটা মনে রাখার জন্য উল্টাপাল্টা তুমি প্রোনাউন্সিয়েশন করতেই পারো, সেটা কাউরে বলার দরকার নেই, তোমার নিজের কাছে থাকলো, হয়তো বা তুমি নিজেও হাসতেছো, নো প্রবলেম। মেইন কথা হচ্ছে দিন শেষে তোমাকে জয়ী হতে হবে, দিন শেষে তোমাকে এমসিকিউটা দাগাইতে হবে সঠিক উত্তরটায়, ঠিক আছে? তো ছেলেমেয়েরা আমি যেটা বলবো, নিজে নিজে টেকনিক আবিষ্কার করা শিখো। একটা ধরো বর্ণনা আছে, এমন একটা বর্ণনা আছে যেটার কোনো চিত্র নাই, তুমি কি করবা, নিজে চিত্র বানাবা, তুমি নিজে একটা চার্ট বানাও, ফ্লো চার্ট বানাও, যে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এইভাবে চার্ট বানিয়ে যদি পড়ো, তোমার কিন্তু এটা লাস্টিং করবে ব্রেইনে। তাই এই ধরনের কৌশলী তোমাদের হতে হবে। সো প্রথম থেকে আমি বলে দিচ্ছি, এখন একটু কৌশলী হও। তোমার চেয়ে কম পড়েছে অনেকে, বেশি চান্স পাবে, কারণ তুমি কৌশলী ছিলে না। সো এইভাবে যেন না পস্তাতে হয়, তাই কৌশলী হওয়ার চেষ্টা করো। ওকে, তা যাই হোক, অনেক কথা বলা হলো। এবারে আমি যেটা টেন্ডন ও লিগামেন্টের বিষয়টায় আসি, আমি একটা ছবি আঁকতেছি টেন্ডন এবং লিগামেন্ট সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য। ধরো দুইটা হাড় আমি আঁকলাম, আমাদের ধরো হাঁটুর মধ্যে যে জয়েন আছে এরকমের একটা অস্থির সন্ধি আমি ড্রয়িং করলাম, রাইট? এটা একটা হাড়, এটা একটা হাড়। তো দুইটা অস্থিকে জোড়া লাগানোর জন্য যে পেশি আছে সেটাকে বলা হয় লিগামেন্ট। এই যে পেশিটা আমি আঁকলাম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লিগামেন্ট। সো এই যে এই জায়গাটায় আমি যেটা এঁকেছি, দিস ওয়ান ইজ লিগামেন্ট। তার মানে যে পেশি দুইটা অস্থিকে জোড়া লাগায়, একটা অস্থির সাথে আরেকটাকে জোড়া লাগাচ্ছে, তার নাম লিগামেন্ট। অনেক ক্ষেত্রে খেলোয়াড়দের দেখবা লিগামেন্ট ছিঁড়ে গেছে, পেস বলার যারা, তাদের পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়, কারণ এত স্পিডে তাদেরকে এটা করতে হয় যে তাদের অনেক ক্ষেত্রে লিগামেন্ট ছিঁড়ে যায়। সো ইনজিউরি হয় আর কি। সো দিস ওয়ান ইজ লিগামেন্ট, মানে দুইটা অস্থিকে যারা জোড়া লাগায়। এবারে বিষয় হচ্ছে টেন্ডন কাকে বলে, রাইট? লিগামেন্ট মানে আমরা চিনলাম, টেন্ডন। টেন্ডন, এই যে লিগামেন্টটা যে অংশ দিয়ে অস্থির সাথে লাগানো আছে, এই জায়গাটা, এইটাকে বলা হয় টেন্ডন। এই যে ব্ল্যাক করে যে পার্টটা দিয়েছি, এর নাম হচ্ছে টেন্ডন। এই যে ব্ল্যাক করে যে পার্টটা দেয়া হলো, এটা হচ্ছে টেন্ডন। তুমি যখন মুরগির একটা হাড় চিবো, মুরগির একটা হাড় যখন চিবাবা, আগে চিবাইছো অনেক, এখন যখন চিবানো হবে, বাসায় মুরগি যখন রান্না করবে, এখনই খাওয়ার দরকার নেই, এখনই অনেকে ক্লাস থেকে উঠে যাচ্ছে মুরগির হাড় চিবাইতে, নো প্রবলেম। এই মুরগির হাড় যখন তুমি চিবাবা, তখন দেখবা এই হাড়ের সাথে ব্ল্যাক করে অনেক ছোট ছোট ইয়ে লেগে থাকে, একেবারে হাড়ের সাথে ফিউজড। অনেকে ওগুলো খাইতে পছন্দ করে, অনেকে ফেলে দেয়, বিরক্ত হয়। তো এইগুলো যে লেগে থাকে হাড়ের সাথে, এই অংশটাকে বলা হয় টেন্ডন। তার মানে টেন্ডন হচ্ছে সেই পেশি যারা অস্থির সাথে লেগে থাকে এবং লিগামেন্টকে অস্থির সাথে যুক্ত করায়। লিগামেন্ট দেখো ভাসমান অংশটা, লিগামেন্ট সরাসরি অস্থির সাথে লেগে থাকে না, লিগামেন্টের গোড়াটাকে টেন্ডন বলে, এই গোড়াটা দিয়ে সে অস্থির সাথে যুক্ত থাকে। ক্লিয়ার? তার মানে টেন্ডন হচ্ছে সেই পেশি যা লিগামেন্টকে অস্থির সাথে যুক্ত করায়, অথবা সিম্পলি পেশির যে অংশটা দিয়ে হাড়ের সাথে লেগে থাকে তাকে টেন্ডন বলে। আর দুইটা হাড়কে সংযুক্ত করে যে পেশি, তার নাম লিগামেন্ট। সিম্পল। তাহলে টেন্ডনের গোড়ার নাম, লিগামেন্টের গোড়ার নাম টেন্ডন। টেন্ডন দিয়ে কোনো একটা পেশি হাড়ের সাথে যুক্ত। তার মানে পেশি যে অংশের মাধ্যমে, আমাদের মনে রাখতে হবে, মনে রাখার কৌশল, পেশি যে অংশের মাধ্যমে হাড়ের সাথে যুক্ত, হাড়ের সাথে যুক্ত, তাহলে তার নাম হচ্ছে টেন্ডন। আর লিগামেন্ট হচ্ছে দুইটা অস্থি সন্ধির মধ্যে যে অংশটা থাকে, তাই লিগামেন্ট। তো আমরা দেখতে পাচ্ছি লিগামেন্ট এর গোড়াটার নামও টেন্ডন। তো হয়ে গেল টেন্ডন আর লিগামেন্টের মধ্যে পার্থক্য, ব্যাস। ওকে, তো ছেলেমেয়েরা লিগামেন্ট দেখা যায় বেশিরভাগ ছিঁড়ে, কিন্তু টেন্ডন ছিঁড়ার কোনো কথা না, কারণ টেন্ডন তো হাড়ের সাথে লেগে থাকে। ওকে, তাহলে আমাদের টেন্ডন লিগামেন্ট নিয়েও কিছুটা আইডিয়া হয়েছে। এবারে আমরা পড়বো বিভিন্ন শ্রেণীর লিভার। পৃষ্ঠা নাম্বার 8-এ যাও, বিভিন্ন শ্রেণীর লিভার, পৃষ্ঠা নাম্বার 8।
বিভিন্ন শ্রেণীর লিভার, পৃষ্ঠা নাম্বার 8-এর একেবারে উপরে দেখো লিভার 3 প্রকার। ফিজিক্সে পড়েছো, আমাদের পুরো বডিটাও একটা লিভার। বিকজ তুমি দেখো এই যে আমি দাঁড়িয়ে আছি, আমি এই যে এইভাবে জাম্প করছি, এখানে আমি আমার আঙ্গুলগুলোর, পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে কিন্তু সোজা দাঁড়িয়ে থাকি। অনেক সময় হয় না, মাঠে খেলা হচ্ছে, তুমি পিছনে পড়ে গেছো, দর্শক কাতারে আছো, সামনে অনেক মানুষ, এখন তুমি খেলা দেখতে চাও, কি করবা? তোমাকে লম্বা হইতে হবে, চাইলেই তো লম্বা হওয়া যায় না। এখন আমরা একটু উচ্চতা বাড়াইতে পারি, আমরা আমাদের পায়ের আঙ্গুলের উপর ভর দিতে পারি, তাহলে আমাদের উচ্চতা একটু বাড়ে, হাইটটা একটু বাড়ে, চোখ দিয়ে আমরা ওইটা দেখতে পারি। এখন এই যে পায়ের আঙ্গুলের উপর তোমার পুরা বডির ভার 50 কেজি, 60 কেজি, 70 কেজি ওজন, এটা যে বহন করছে, কেমন করে করছে? বিকজ আমাদের বডিও লিভার হিসেবে কাজ করে। এখন তোমাকে যেটা মুখস্থ রাখতে হবে, লিভার 3 প্রকার। মানুষের দেহের প্রথম শ্রেণীর লিভার কোনটা, এটা মাথায় রাখতে হবে। আমাদের যে মাথা আছে, এই যে দেখো আমাদের মাথা পড়ে যাচ্ছে না। ছোট বাচ্চাদের দেখবা, তাদের যখন ধরো 5 কিংবা 6 মাস হয়, তখন পর্যন্ত ওদের দেখবে মাথা ওরা সোজা করতে পারে না, মাথা পড়ে যায়, তাই না? যাদের যাদের এইটা সম্পর্কে যাদের আছে, আইডিয়া আছে, তারা এটা ভালো জানবা। যে ছোট বাচ্চা, সবার বাড়িতেই ছোট বাচ্চা আমরা দেখি যে মাথা সহজে পড়ে যায়, এবং এই 6 থেকে 7 মাস পরে তার এই জায়গার পেশিগুলো একটু সুদৃঢ় হয় এবং সে সোজা করতে পারে। এরপরে হচ্ছে সে হামাগুড়ি দেয়, এরপরে সে দাঁড়াতে পারে। তো এই যে তার ক্ষেত্রে লিভারটা কিন্তু ডেভেলপ হয়নি 1 থেকে 5 মাস পর্যন্ত, আস্তে আস্তে ডেভেলপ হয়। দেখো আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আমার মুখের ভাতটা সামনে পড়ে যাচ্ছে না, যেটা ছোট বাচ্চার হয়। কেন হচ্ছে না? বিকজ লিভার। আমাদের এই মাথার মধ্যে প্রথম শ্রেণীর লিভার, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। যদি প্রশ্ন হয় মাথা বা ঘাড়ের মধ্যে কোন শ্রেণীর লিভার, প্রথম শ্রেণী। দ্বিতীয় শ্রেণীর লিভারে আসা যাক। দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে আমাদের পা। ওই যে পায়ের আঙ্গুল দিয়ে ভর দিয়ে তুমি খেলা দেখছো, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে আমাদের কনুই এবং এই যে হাত। হাতের দেখা যাবে 10 কেজি ওয়েট আমরা নিয়ে আলগি দিতে পারছি, তার কারণ হচ্ছে আমাদের এখানে একটা লিভার আছে, কনুই একটা পিভট হিসেবে কাজ করে, এখানে একটা লিভার তোমাকে মুখস্থ রাখতে হবে। আর যেটা লিখতে হবে, যেটা এখানে লেখা নাই, তুমি লিখবা। নর্মালি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে প্রথম শ্রেণীর লিভার কোনটা, লিখবে কাচি। যেখানে প্রথম শ্রেণীর লিভার লেখা আছে লেকচার শিটে, তো পাশে লিখো কাচি প্রথম শ্রেণীর লিভার, লিখো কাচি প্রথম শ্রেণীর লিভার। ছেলেমেয়েরা লিখবে প্রথম শ্রেণীর লিভার কাচি। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ লিখবে ঠেলা গাড়ি, ঠেলা গাড়ি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় শ্রেণীর ঠেলা গাড়ি। আর তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ লিখবে নখ কাটার যন্ত্র, নেইল কাটার। ঠিক আছে? সো আমি আবারও বলছি, প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ তোমরা লিখেছ কাচি। দ্বিতীয় শ্রেণীর লিভার যেটা, এটার উদাহরণ লিখবে ঠেলা গাড়ি। আর তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে নেইল কাটার বা নখ কাটার যন্ত্র। এবং মানুষের ক্ষেত্রে কোনটা, এটাও কিন্তু মুখস্থ রাখতে হবে। মানুষের ক্ষেত্রে প্রথম শ্রেণী হচ্ছে মাথায়, দ্বিতীয় শ্রেণী হচ্ছে গোড়ালিতে, তৃতীয় শ্রেণী হচ্ছে কনুইতে, যার মাধ্যমে আমরা কোনো কিছুকে আলগে ধরতে পারি। ওকে, তো আমি যেটা বলবো এরপরে যেটা করবে, 8 নম্বর পৃষ্ঠায় আছে অস্থি তরুণাস্থির পার্থক্য। এটা দাও 100% ইম্পর্টেন্ট। অস্থি তরুণাস্থির পার্থক্যটা 100% ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্মল বোন। ওকে, সো ওকে, একজন প্রশ্ন করেছে, এর মধ্যে একটা প্রশ্ন আমি নিচ্ছি। যে প্রশ্নটা হচ্ছে সবচেয়ে ছোট বোনস কোনটা, তাই তো? সবচেয়ে, ভেরি গুড, তুমি এটা বলেছো, আমার হয়তো স্কিপ হয়েছে। সবচেয়ে বড় অস্থি যেটা, সেটা হচ্ছে ফিমার। আর সবচেয়ে ছোট অস্থি হচ্ছে কানের মধ্যে যে অস্থিটা, সেটার নাম স্ট্যাপিস। এটা হচ্ছে মানব দেহের সবচেয়ে ছোট অস্থি। ক্লিয়ার? তার মানে হচ্ছে যে প্রশ্ন করেছো, অথবা যাদের মনে এই প্রশ্ন আছে যে সবচেয়ে বড় অস্থি স্যার বলো ছোটটা কোনটা, এই ছোটটার নাম হচ্ছে স্ট্যাপিস, যেটা কানের মধ্যে পাওয়া যায়। তাহলে মানব দেহের সবচেয়ে ছোট অস্থি সেটা হচ্ছে কানে থাকে, যার নাম স্ট্যাপিস। ওকে, আশা করছি তোমার উত্তর তুমি পেয়ে গেছো। ওকে, এবারে ছেলেমেয়েরা অস্থি তরুণাস্থির পার্থক্য 100% দাও। তারপরে পৃষ্ঠা নাম্বার 9-এ বিভিন্ন ধরনের পেশিকলার মধ্যে তুলনা। আমি দেখো এই পেশিকলার মধ্যে তুলনা রিডিং পড়ে যাব, তুমি সেটা পড়বা, এইভাবে কিন্তু আমি টাইম ওয়েস্ট করতে রাজি নই। তোমরা পেশিকলার মধ্যে তুলনা নিজেরাই রিডিং পড়বা, নিজেরা মুখস্থ করবা, এটাতে বোঝানোর কিছু নাই, ক্লাসে তোমরা এগুলো পড়েছো, 100% ইম্পর্টেন্ট। টেন্ডন ও লিগামেন্টের পার্থক্য 300% ইম্পর্টেন্ট। টেন্ডন ও লিগামেন্টের লিখিত অংশে এটা বিশাল ইম্পর্টেন্ট, কারণ তোমাকে যদি ঐচ্ছিক অনৈচ্ছিক পেশির তুলনা দেয়, তুমি অনেকগুলো লিখবা। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কোশ্চেন করবে যে এটার উত্তর বেশি লেখা যায় না, অতটুকু লিখতে হবে, একেবারে স্পেসিফিক। দ্যাটস ওয়াই টেন্ডন লিগামেন্টের পার্থক্য 300% ইম্পর্টেন্ট। ওকে ছেলেমেয়েরা, আর বাকিগুলো হচ্ছে রিডিং পড়তে হবে, ওগুলো বেশি ইম্পর্টেন্ট না। তবে আমি বলেছি ইউসিসির শীটের মধ্যে প্রত্যেকটা লাইন তোমাকে পড়তে হবে, অ্যাটলিস্ট একবার রিডিং পড়তে হবে। আমি যেগুলো দাগিয়ে দিয়েছি এগুলো সুপার ইম্পর্টেন্ট।
ওকে, আমরা এবারে সেকেন্ড চ্যাপ্টারে যাব। আমরা একটা চ্যাপ্টার শেষ করেছি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, বিকজ এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট, বেশি কোয়েশ্চেন আসে। পরের চ্যাপ্টার বর্জ্য নিষ্কাশন শুরু করা যাক। তোমরা বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারটা খাতায় লিখবে, ওই এই চ্যাপ্টারের মতোই যে অংশটা তোমাদেরকে মনে রাখার টেকনিক সহ আমি লিখে দিব, খাতায় লিখো, পরে আমি লেকচার শিট থেকে দাগিয়ে দিব। তাহলে লিখো ষষ্ঠ অধ্যায় বর্জ্য ও নিষ্কাশন। অধ্যায়ের নাম ষষ্ঠ অধ্যায় বর্জ্য ও নিষ্কাশন। ওকে, সো আরো একজন লিখেছে ইউসিসির বই। আসলে ইউসিসি থেকে যে বইগুলো দেয়া হয়েছে এগুলো তো এমনি দেয়া হয়নি, বিগত বছরের কোয়েশ্চেন প্লাস অ্যানালাইসিস করে দেয়া হয়েছে। আমি বলবো না যে ইউসিসির বই, আমি বলবো যে কোনো একটা বই থাকতে হবে, কিন্তু যেহেতু তোমার কাছে ইউসিসির বই আছে এবং ইউসিসি বিগত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রোগ্রামে কিন্তু অবিস্মরণীয় সাফল্য অর্জন করছে এবং তারা কিন্তু ভালো করছে, দ্যাটস ওয়াই তোমরা ইউসিসিতে ভর্তি হয়েছে, আমি তোমাদেরকে সাধুবাদ জানাচ্ছি। এখন আমি গার্ডিয়ানদেরও সাধুবাদ জানাই, কারণ এত এত কোচিং সেন্টার মধ্য থেকে তোমরা ইউসিসি কে বেছে নিয়েছো। তো এখন ইউসিসি থেকে যে বইগুলো দেওয়া হয়েছে বিগত বছরের কোয়েশ্চেন আছে, সলভ করা আছে, এক একটা প্রশ্নের উত্তর কিন্তু ব্যাখ্যা করা আছে কেন এটা উত্তর। সো ডেফিনেটলি একটা বই যেহেতু ফলো করতেই হবে, কেন এটা না, ইউসিসির বই তুমি ফলো করতে পারো। তবে মেইন কথা হচ্ছে লেকচার শিট। লেকচার শিট পড়ার পরে তোমার যে টাইম আছে তুমি আরো কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে যে ইউসিসির যে বই আছে সেটা তুমি ফলো করো। ইভেন তুমি যদি ওই বই হারেও ফেলো, বাজারে যে কোনো বিগত বছরের যে কোয়েশ্চেনের বই আছে সেটা নিয়ে নাও, তাহলেই হবে। মেইন কথা কোয়েশ্চেন সলভ করতে হবে, যে যত বেশি কোয়েশ্চেন সলভ করবা তার কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা তত ভালো হবে। ক্লিয়ার? তুমি ধরো পড়ছো, অনেক পড়াশোনা করে ফেলছো, কিন্তু কোয়েশ্চেন সলভ করো নাই, এতে করে কিন্তু তুমি ভালো করবা না, কখনোই না। তোমাকে প্র্যাকটিস করতে হবে, অভ্যাস করতে হবে, কোয়েশ্চেন দাগিয়ে এই যে বৃত্তগুলো ভরাট করার ওই বিষয়টা প্র্যাকটিস করতে হবে। এটা যে যত ভালো করে করবা প্র্যাকটিস, তত ভালো কিন্তু তোমার এই চান্স পাওয়ার পসিবিলিটিটা কিন্তু তত ভালো হবে। ওকে, ছেলেমেয়েরা বর্জ্য নিষ্কাশনে আমরা শুরু করছি। বর্জ্য পদার্থ কাকে বলে সবাই জানো এটা, কিন্তু অনেকেই হয়তোবা ভুল করবা, হয়তোবা অনেকেই এটা সঠিক দিবা। মনে রাখতে হবে বর্জ্য মানে নাইট্রোজেন গঠিত ওয়েস্ট প্রোডাক্ট, নাইট্রোজেন গঠিত পদার্থ। তোমার দেহের বিভিন্ন জায়গায় এই যে খাবার খাচ্ছ বা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রক্রিয়া হচ্ছে, সবগুলোতে নাইট্রোজেন গঠিত পদার্থ তৈরি হয়। ইউরিয়া একটা নাইট্রোজেন গঠিত পদার্থ। এই নাইট্রোজেন গঠিত পদার্থগুলো রক্তে মিশে গেলে এটা বিভিন্ন ধরনের বিষক্রিয়া সৃষ্টি করে। এইগুলোকে আমাদের দেহ থেকে যত দ্রুত সম্ভব বের করাটাই কিন্তু শ্রেয়। আমাদের কিডনি মূত্রের মাধ্যমে আমাদের দেহ থেকে নাইট্রোজেন গঠিত পদার্থটা বের করে দেয়। মূত্রের মধ্যে যে পানি আছে তার মধ্যে নাইট্রোজেন গঠিত পদার্থ আছে, এভাবে আমাদের দেহ বিষমুক্ত হয়। এই যে কিডনি, এটা হচ্ছে আমাদের প্রধান রেচন অঙ্গ, কারণ এটা প্রধানত নাইট্রোজেন গঠিত পদার্থ বেশিরভাগ বের করে দিচ্ছে। কিন্তু কিডনি ছাড়াও কিন্তু আমাদের বর্জ্য অঙ্গ বা ওই রেচন অঙ্গ আছে, বর্জ্য পদার্থ তারাও নিষ্কাশন করে। তোমাদেরকে যদি আমি জিজ্ঞেস করি এমন কেউ আছো যে কিনা এটা বলতে পারবা, কমেন্টে জানাও যে কিডনি ছাড়া, আমি 1 মিনিট টাইম দিচ্ছি, কিডনি ছাড়া আমাদের কোনো রেচন অঙ্গ আছে কিনা, সেটা কোনটা যদি জানা থাকে। আমি 1 মিনিটের মধ্যে উত্তরটা দিচ্ছি, তোমরা 1 মিনিটের মধ্যে কমেন্ট করে জানাও। আমার প্রশ্নটা হচ্ছে কিডনি হচ্ছে আমাদের রেচন অঙ্গ, আমরা সবাই জানি কিডনি বা বৃক্ক, বৃক্ক বা কিডনি ছাড়া কি আমাদের দেহের অন্য কোনো অঙ্গ আছে যেটা দিয়ে বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়? ওকে, সো আমি উত্তর এখানে কি কি পাচ্ছি, আমি কয়েকটা উত্তর দেখি। নেফ্রন, নেফ্রন লিখেছো, আসলে নেফ্রন তো হচ্ছে আমাদের কিডনির একটা অংশ। স্কিন, ভেরি গুড, একজন উত্তর করেছে স্কিন, মাসুম উত্তর করেছে স্কিন, ভেরি গুড। আমি একটা পেয়ে গেছি ত্বক, ত্বক অ্যাবসলিউটলি কারেক্ট, ত্বক। আরো আছে সেটা আমি বলছি। যে উত্তর করেছে নেফ্রন তারটা হবে না, কেন? নেফ্রন তো কিডনির অংশ, সো নেফ্রন হচ্ছে প্রধান রেচন অঙ্গ। এই কিডনি ছাড়াও যখন তুমি ঘামো দেখবে শরীরের ভেতর থেকে পানি বের হচ্ছে, এই পানিতে কিছু পরিমাণে অ্যামোনিয়া লেগে থাকে, কিছু নাইট্রোজেন লেগে থাকে, তাই আমাদের ঘামও হচ্ছে একটা বর্জ্য পদার্থ। তাহলে আমাদের ত্বক এক্ষেত্রে একটা রেচন অঙ্গ ডেফিনেটলি। তবে এই ত্বকটা হচ্ছে সহকারী রেচনাঙ্গ, কারণ কিডনি প্রধান রেচনাঙ্গ, ত্বক হচ্ছে সহকারী রেচনাঙ্গ। এটা ছাড়াও ফুসফুস একটা রেচনাঙ্গ, কারণ ফুসফুসের মধ্য দিয়ে কিছু নাইট্রোজেন আমরা বের করে দেই। এটা ছাড়াও যকৃৎ একটা রেচনাঙ্গ, যেটা দিয়েও আমরা নাইট্রোজেন গঠিত পদার্থ কিন্তু অপসারণ করি। তাহলে আমরা কি দাঁড়াচ্ছে আজকে লেকচারে, আমরা এখানে টপিকস লিখব। আমাদের বর্জ্যের প্রথম টপিকস রেচন অঙ্গ। ছেলেমেয়েরা
রেচন অঙ্গ। এবং আমি অনেক খুশি হয়েছি যে তোমরা ত্বকের নাম বলতে পেরেছো, এবং আশা করছি যে বাকিরাও হয়তোবা অন্য অঙ্গগুলোর নামও বলতে পারতে। তো রেচন অঙ্গ, প্রধান রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক। বৃক্ক হচ্ছে প্রধান, আমরা উইদিন ব্র্যাকেটে লিখব প্রধান। আর তিনটা হচ্ছে সহকারী, এরা কারা? ত্বক, আরেকটা হচ্ছে ফুসফুস। তাহলে আমরা ফুসফুসকে শুধু শ্বাস প্রশ্বাসের অঙ্গ হিসেবেই জানি, বাট ফুসফুস একটা সহকারী রেচন অঙ্গ। নেক্সট হচ্ছে যকৃৎ, এই তিনটাকে বলা হচ্ছে সহকারী। তাহলে ছেলেমেয়েরা আমাদের রেচন অঙ্গ, প্রধান রেচন অঙ্গ যেমন আছে, আমাদের সহকারী রেচন অঙ্গ আছে। প্রধান রেচন অঙ্গের মধ্য দিয়ে 80% বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সহকারী রেচন অঙ্গ দিয়ে মাত্র 20%। কিন্তু হয়, তুমি অন্ধ হলে হবে না। তুমি শুধু বিলিভ করলা কিডনি আমাদের রেচন অঙ্গ, কিডনি সব বের করে দেয়, না, অন্যগুলো আছে। তবে কি কিডনি যদি প্রধানটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, প্রধান রেচন অঙ্গ বিকল হয়ে গেলে প্রবলেম হয়। তা যাই হোক, সেটা নিয়ে আমি ডিসকাস করব। আমরা প্রথমে যেটা দেখলাম, রেচন অঙ্গ প্রধানত দুই প্রকার, প্রধান এবং সহকারী। প্রধানের মধ্য দিয়ে 80% বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়, সহকারীর মধ্য দিয়ে 20% বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয়। যেহেতু বৃক্ক আমাদের প্রধান রেচন অঙ্গ, আমরা এবারে লিখব বৃক্ক সম্পর্কে তথ্য। আমরা লিখব বৃক্ক সম্পর্কে তথ্য। তো আমরা লিখব বৃক্ক সম্পর্কে তথ্য। তো ছেলেমেয়েরা এই পর্যন্ত যেটা আমি বললাম যে বৃক্ক এবং সহকারী রেচন অঙ্গগুলো নিয়ে, তা এই পর্যন্ত যে লেকচার হলো এইটা নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, যে কেউ কোয়েশ্চেন করতে পারো। এখন অল্প কিছু সময় দিচ্ছি, তোমাদের সরাসরি কোয়েশ্চেন আমি নিব। যে কোয়েশ্চেন করতে চাও নিজেকে আনমিউট করে সেই কোয়েশ্চেনটা করবে, আমি সেই উত্তরটা দিব। ওকে, যদি নূরজাহান ইসলাম, হ্যাঁ আনমিউট করা হয়েছে তোমাকে। নূরজাহান ইসলাম, হ্যাঁ রেইজ হ্যান্ডস অনেকগুলো আমি দেখেছি। নূরজাহান ইসলাম শুনতে পাচ্ছ? না, মিউট করা তো মনে হয়। ওকে, সো তাহিয়াকে আনমিউট করা হয়েছে। তাহিয়া না মনে হচ্ছে যে আনমিউট করলেও তো ওকে। না, কেউ প্রশ্ন করছে না। হয়তোবা প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে। আচ্ছা যাই হোক, যারা কোয়েশ্চেন করতে চাও তারা তো চ্যাট বক্সে লিখবেই যে তোমার কোনো কোয়েশ্চেন আছে। আমি আমার লেকচারের একদম শেষ দিকে, ধরো 4:30টায় শেষ হবে, 4:15 বা 20-এর দিকে আমি আবার তোমাদের এই সেশনটা উন্মুক্ত করে দিব। তখন তোমরা যারা কোয়েশ্চেন করতে চাও, এখন তোমার কোয়েশ্চেন থাকলে খাতায় লিখে রাখো, এটা পরে আমাকে করবে। ওকে ছেলেমেয়েরা, আমি যে টপিকসে ছিলাম সেটা হচ্ছে বৃক্ক সম্পর্কে তথ্য। বৃক্ক হচ্ছে আমাদের প্রধান রেচনাঙ্গ। বৃক্ক সম্পর্কে প্রথম তথ্য, সিরিয়ালি লিখে যাবা। সংখ্যা, আমরা সবাই জানি মানব দেহে বৃক্কের সংখ্যা হচ্ছে 2টি। ওকে, নেক্সট হচ্ছে আকৃতি। আমাদের এক একটা বৃক্ক যদি আমরা দেখি, এক একটা বৃক্ক হচ্ছে সিম বীজের মতো। তাহলে বৃক্ক হচ্ছে সিম বীজের মতো। সিম বীজ আমরা সবাই চিনি কেমন হয়, অনেক সুন্দর সিম বীজের সাইজটা। তাহলে আকৃতি হচ্ছে সিম বীজের মতো। নেক্সট হচ্ছে আকার। ছেলেমেয়েরা আকার মানে হচ্ছে এটা দৈর্ঘ্য প্রস্থ কত, রাইট? সো দেখা গেল কি বৃক্কের এই আকারে দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্বে একটা ছন্দ কাজ করে। বৃক্কের আকারের মধ্যে বৃক্কের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কত জানো? বৃক্কের দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 12 সেন্টিমিটার। আবার প্রস্থ হচ্ছে এটার এক্স্যাক্টলি অর্ধেক, যেটা হচ্ছে 5 থেকে 6 সেন্টিমিটার। আর পুরুত্ব বৃক্কের ক্ষেত্রে এইটারও অর্ধেক, যেটা হচ্ছে 3 সেন্টিমিটার। হয়ে গেল বৃক্কের আকার এবং আকৃতি। বৃক্কের আকৃতি হচ্ছে সিম বীজের মতো, বৃক্কের আকার হচ্ছে 10 থেকে 12 দৈর্ঘ্যে, প্রস্থ হচ্ছে এর অর্ধেক, পুরুত্বে তারও অর্ধেক। ওকে, নেক্সট হচ্ছে বৃক্কের আবরণ। বৃক্কের আবরণের নাম ক্যাপসুল। সো বৃক্কের আবরণ ক্যাপসুল। নেক্সট 5 নম্বর ওজন।
বৃক্কের ওজন ছেলে এবং মেয়েতে ডিফারেন্ট। পুরুষে বৃক্কের ওজন একটু বেশি, আর নারী দেহে বৃক্কের ওজন একটু কম। তো আমরা লিখব ওজনে এতে পুরুষ, তো পুরুষ দেহে এক একটা বৃক্কের ওজন 150 থেকে 170 গ্রাম, এবং নারী দেহে, দেখো এই ইনফরমেশনগুলো লেকচার শিটে আছে, কিন্তু আমি তারপরেও কেন লিখাচ্ছি এই জন্য যে এটা তোমার ব্রেইনে গেঁথে যাবে। আমি সুপার এক্সক্লুসিভ কিছু কোয়েশ্চেন যেগুলো কিনা অ্যাটলিস্ট একবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টে কিন্তু এসছে, দ্যাটস ওয়াই এটা লেখা হচ্ছে। তাহলে কি হলো, আবরণ হচ্ছে ক্যাপসুল, ওজন হচ্ছে পুরুষে 150 থেকে 170 গ্রাম, নারীতে 130 থেকে 150 গ্রাম। ওকে, নেক্সট লিখবে বর্ণ। বৃক্কের যে বর্ণ, অনেক বইতে অনেক কিছু লেখা আছে, কিন্তু বর্ণ গাজী আজমল স্যারের বইতে যেটা লেখা আছে এটা আমরা ফলো করব। এটা হচ্ছে কালচে লাল, কালচে লাল। নেক্সট, বৃক্ক সম্পর্কে আরো একটা ইনফরমেশন আমরা জানবো, বৃক্কের একক। তোমরা লিখবে এখানে 6টা পয়েন্ট হয়েছে, 7 নম্বর পয়েন্টে লিখবে বৃক্কের গাঠনিক ও কার্যকরী একক। বৃক্কের গাঠনিক ও কার্যকরী এককের নাম নেফ্রন। বৃক্কের গাঠনিক ও কার্যকরী এককের নাম নেফ্রন, নেফ্রন। এবং এটা জেনে রাখবে প্রতি বৃক্কে নেফ্রনের সংখ্যা 10 থেকে 12 লক্ষ। তাহলে আমি বোর্ডে যতগুলো ইনফরমেশন লিখেছি, কোনো ইনফরমেশন কিন্তু বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা ইনফরমেশন এমসিকিউর জন্য সুপার ইম্পর্টেন্ট। তুমি কোনোটাই বাদ দিতে পারছো না। এখানে বর্ণ, ওই আবরণ, ওই আকার, আকৃতি, সংখ্যা, নেফ্রন সব কিছু লাগছে। সো বৃক্কের গাঠনিক ও কার্যকরী এককের নাম নেফ্রন। প্রতিটা বৃক্কে নেফ্রনের সংখ্যা 10 থেকে 12 লক্ষ, এটা মাথায় রাখতে হবে। এই ছিল আমাদের বৃক্ক সম্পর্কে তথ্য। ছেলেমেয়েরা, এবারে আমরা লেকচার শিটে যাব। লেকচার শিটে বর্জ্য নিষ্কাশন। দেখো, বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারটা কিছুটা ইম্পর্টেন্ট, তার আগেরটার মতো না, তার আগেরটা বেশি ইম্পর্টেন্ট ছিল। বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারে পৃষ্ঠা নাম্বার 10-এ দেখো কতগুলো ইনফরমেশন দেয়া আছে। এইগুলো থেকে কিন্তু বাছাইকৃত কিছু ইনফরমেশন আমি তোমাদের এখানে বলে দিয়েছি। তোমরা পৃষ্ঠা নাম্বার 10-এ যে ইনফরমেশনগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট লিখো আই, এবং এর মধ্যে থেকে বাছাই করে এগুলো যা লিখে দিয়েছে প্রত্যেকটা এখানে পাবে, এবং এইগুলো বেশি করে মনে রাখতে হবে। ওকে, এটা দিবে ইম্পর্টেন্ট আই। দেন হচ্ছে মূত্রের উপাদান। দেখো, মূত্রের উপাদান পানি 95 ভাগ, মানে মূত্রের মধ্যে পানি সবচেয়ে বেশি। ইউরিয়া হচ্ছে 2 ভাগ, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন সবগুলোতে নাইট্রোজেন আছে। এই জন্য বলা হচ্ছে মূত্রের মেইন উপাদান হচ্ছে নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থ। পানির সাথে এগুলো মিশে থাকে এবং এগুলো আমাদের দেহ থেকে বের হয়ে যায়। তাছাড়া সোডিয়াম, অ্যামোনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, ফসফেট, সালফেট এগুলো আছে। এই চারটা ইম্পর্টেন্ট। সো লিখবে আই। কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো একজন আমাকে বলেছে লালচে বাদামি বর্ণ দেয়া আছে। হ্যাঁ, লালচে বাদামি বর্ণ দেয়া আছে। গাজী আজমল স্যারের যে বইটা রিসেন্ট এডিশন জানুয়ারি যেটা, সেটাতে কালচে লাল দেয়া আছে। তো এখন দেখো, লালচে বাদামি, লালচে যে আভাটা, সেটা কিন্তু রাইট। এখন আমি কিন্তু বলেছি গাজী আজমল স্যারের বইতে যেটা থাকবে সেটাই বেস্ট। এখন তুমি যে বলছো, একে সবাই হয়তো বুঝতে পারছে না, কেউ একজন কমেন্টে লিখেছে যে এখানে যে বর্ণ ডেফিনেটলি কালচে লাল আমি লিখে দিয়েছি, লালচে বাদামি আছে। এবং আমিও দেখেছি, আমি যখন পড়েছি তোমাদের সময়, ওই সময় আমাদের বইতে লালচে বাদামি ছিল। এটা অ্যাকচুয়ালি বাদামি বর্ণের, লালচে বর্ণের। এখন গাজী আজমল স্যার বলছে এটা কালচে লাল। এখন দেখো, এমসিকিউ যখন করা হবে তখন তো রিসেন্ট এডিশনের বই থেকে করা হবে, দ্যাটস ওয়াই এটা কালচে লাল যেটা আছে এটাই দিতে হবে। তুমি রিসেন্ট এডিশন যেটা আছে কারো কাছে যদি থাকে সেটা কমেন্টে জানাও যে তোমার বইতে কি লেখা আছে, কালচে বাদামি নাকি লালচে বাদামি না কালচে লাল, এবং উত্তরটা কালচে লালই হবে। ওকে, সো নেক্সট আমি 11 নম্বর পৃষ্ঠায় যে বক্স দেওয়া আছে সেটা বলেছে এটা পড়তে হবে, ইম্পর্টেন্ট ছেলেমেয়েরা। তারপরে যেটা পড়বা নেফ্রনের প্রকারভেদ। নেফ্রন 3 প্রকার, দাগিয়ে রাখো। কোন প্রকার নেফ্রন কত পার্সেন্ট থাকে এটা মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে মূত্র সৃষ্টি। মূত্র সৃষ্টির ধাপ কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিজ্ঞানী কুশনি এটা আবিষ্কার করেন। খুব সুন্দর একটা নাম, কুশনি। আমরা এটা পড়বো 1932 সালে। এটা আসলে ইউরিয়ার সৃষ্টির প্রক্রিয়া আবিষ্কার করার পরে মূত্র সৃষ্টির ধাপ কুশনি আবিষ্কার করেন 1917 সালে। এবং মূত্র সৃষ্টির ধাপ কোনটি নয় এটা নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয়। সো 3টা যে ধাপ সেখানে লেখা আছে, মূত্র সৃষ্টির 3টা ধাপ তোমরা পড়বা। এখানে লেখা আছে 1 নম্বর আলট্রাফিল্ট্রেশন, 2 নির্বাচনমূলক পুনঃশোষণ, 3 সক্রিয়করণ। দাগিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো।
ওকে, এখন এই যে মূত্র সৃষ্টি হচ্ছে তোমার কিডনির কাজ কি? তোমার রক্তে যে নাইট্রোজেন গঠিত পদার্থ আছে এটাকে ছেঁকে ফেলা, রক্তটাকে আবার দেহে পাঠিয়ে দেয়া, আর ছেঁকে ওইখান থেকে নাইট্রোজেনটাকে মূত্রের সাথে বা পানির সাথে দেহ থেকে বের করে দেয়া। এখন তুমি জন্মগ্রহণ করার পরে এত এত বছর ধরে একটা ফিল্টার যে কিনা রক্ত থেকে বিষাক্ত পদার্থ বের করে দিচ্ছে, তার আসলে তো একটা কার্যক্ষমতা আছে, তাই না? তোমার বাসায় হয়তো বা পানির ফিল্টার আছে, অনেকের বাসায় পিউরিটের ফিল্টার আছে, আমার বাসায়ও আছে এরকম ফিল্টার, অনেকের বাসায় অনেক ফিল্টার আছে। তোমরা কি করো? এই ফিল্টার কি যেভাবে কিনছো এটা আজীবন চলে? নো, কিছুদিন পর পর এটার পাথরগুলোকে পরিষ্কার করে দিতে হয়, অথবা ওই যে ফিল্টার যেটা করে এটাকে চেঞ্জ করতে হয়। তার মানেটা কি? এই যে ফিল্টার করছো এটা বর্জ্য পদার্থ নিষ্কাশন করতে করতে অকেজো হয়ে যায়। আমার কিডনি, তোমার কিডনির কি অবস্থা? এগুলো কি চেঞ্জ করা সম্ভব? সম্ভব না তো। আমরা পরিচর্যা করতে পারি, ভাই নষ্ট হইস না এরকম, যদি হয়ে যায় এটাকে বলা হয় বৃক্কের বিকল। কারণ এই এত এত বছর ধরে বিষাক্ত পদার্থ অপসারণ করতে করতে সে টায়ার্ড হয়ে যায়। তাছাড়া তুমি খাইতেছো বিভিন্ন ধরনের পানীয়, তুমি খাইতেছো ওই ধরনের সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্কস খাচ্ছ, বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ ওই ফলের মধ্যে লেগে আছে, এগুলো তো বৃক্ষকে সহ্য করতে হয়। এই জন্য বৃক্কের সহ্য ক্ষমতা কমে গেছে, এখন মানুষের মুহুর্মুহু বৃক্ক ড্যামেজ হয়ে যাচ্ছে। বৃক্ক রক্ত থেকে বর্জ্য পদার্থ বের করতে যে নিজে ড্যামেজ হয়ে যাচ্ছে, বৃক্ক অকেজো হয়ে যাচ্ছে। এইটাকে বলা হয় বৃক্কের বিকল, তার মানে বৃক্ক নষ্ট হয়ে যায়। সাধারণত 70 বছর বয়স পর্যন্ত এমনি দিব্যি চলে, 70 বছর বয়সের পরে বেঁচে থাকলে বৃক্কে প্রবলেম দেখা দেয়, অনেকের তারও আগে প্রবলেম দেখা দেয়। যদি বৃক্ক বিকল হয়ে যায় কি করতে হবে? সবাই জানো, সবার মাথায় উত্তরটা ঘুরপাক খাচ্ছে, আমি জানি আমার উত্তরের সাথে মিলে যাবে, সেটা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস করতে হয়, রাইট? এই ডায়ালাইসিস করবা। যদি ডায়ালাইসিসেও প্রবলেম হয় তখন যেটা করতে হয় সেটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন, অন্য একজনের কিডনি দিয়ে দিবা। ধরো যে কারো একটা কিডনি নষ্ট হয়েছে, আরেকটা কিডনিতে দিব্যি সে সুস্থ, দিব্যি আরেকটা কিডনিতে সে তার চলবে। কিন্তু দুইটা কিডনি যদি নষ্ট হয়ে যায়, তাকে বাঁচাই রাখতে হলে ইমিডিয়েটলি তার রক্তের সাথে, তার টিস্যুর সাথে ম্যাচ করে এমন অন্য আরেকজনের কাছ থেকে কিডনি নিয়ে আসতে হবে এবং তার কিডনির এইটা প্রতিস্থাপন করতে হবে। এখন যার কাছ থেকে আনবা সে অবশ্যই নিকটাত্মীয় হলে ভালো, কারণ রক্তের অনেক গ্রুপ এখানে ভেরি করে, আর না হলে তো অন্য কেউ কিডনি দেবে না। তার মানে বৃক্কের এই যে বিকল, বৃক্কের এই যে চিকিৎসাগুলো, এগুলো রিডিং পড়ে যাবা, অত ইম্পর্টেন্ট না। তাহলে আমি বলেছি বৃক্কের যে বিকল, এটার দুইটা চিকিৎসা, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। এখন ডায়ালাইসিস নিয়ে আমার একটু বলার আছে। তুমি যদি একটা ক্যাথেটার পরো, আলগা একটা ডায়ালাইসিস মেশিন এভাবে লাগিয়ে দেয় তোমার একটা ধমনীতে, একটা শিরাতে, এটাকে বলা হয় হিমোডায়ালাইসিস। আর আরেকটা পার্মানেন্টলি যাদেরকে সবসময় ডায়ালাইসিস করতে হয়, তাদের চামড়ার ভিতরে একটা ডিভাইস সেট করে দেওয়া হয়, এটাকে পেরিটোনিয়াল ডায়ালাইসিস বলে। তাহলে বাচ্চারা, ডায়ালাইসিস দুই প্রকার, একটা হিমোডায়ালাইসিস, একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এটা পুরাটাই লেকচার শিটে আছে, আমি তোমাদের দাগাই দিচ্ছি। দেখো পৃষ্ঠা নাম্বার 12-তে বৃক্কের তাৎক্ষণিক বিকল সম্পর্কে বলা আছে। এখানে যে পয়েন্টটা বলা আছে এটা দিয়ে দাও ইম্পর্টেন্ট, আই লিখবে ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট ওগুলো বেশি ইম্পর্টেন্ট না, রক্তের পিএইচ নিয়ন্ত্রণ, রক্তের সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ অত ইম্পর্টেন্ট না, কিন্তু আমি বলেছি ইউসিসির প্রত্যেকটা লাইন তোমাকে অ্যাটলিস্ট একবার পড়তে হবে। তুমি লেস ইম্পর্টেন্ট লিখে রাখো, কিন্তু একবার রিডিং পড়ো। পৃষ্ঠা নাম্বার 13, ভর্তি পরীক্ষায় লিখিত অংশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এখানে অনেক কোয়েশ্চেন দেওয়া আছে, ওগুলো পড়বা। নেফ্রন আর নিউরনের মধ্যে পার্থক্য একটা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখবে নেফ্রন ও নিউরনের পার্থক্য, এখানে দিবে ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিডনি যেটা হয়, কিডনি প্রতিস্থাপনই আমরা আসলে বলে থাকি, কিডনি প্রতিস্থাপন। ট্রান্সপ্ল্যান্ট মানি তো আসলে প্রতিস্থাপন। এখন প্রতিস্থাপনটা, আর তুমি যেটা বলেছো স্থাপন করা হয়, আসলে যার দেহের কিডনি নষ্ট হয়ে গেছে তার দেহের কোনো একটা কিডনি না সরিয়ে তৃতীয় ব্যক্তি, অন্য আরেকটা ব্যক্তি থেকে একটা কিডনি এনে তার দেহে স্থাপন করে দেয়া হয়। তাহলে এই কাজটা যদি করা হয় তাহলে আমরা আসলে ল্যাঙ্গুয়েজে আমরা বলবো আসলে স্থাপন করা হয়েছে। কারণ হচ্ছে ধরো যার কিডনি নষ্ট হয়েছে তার কিডনিটা কেটে নতুন আরেকটা কিডনি না লাগিয়ে, তার দেহে কাটাছেঁড়া না করে নতুন একটা কিডনি তার দেহে দিয়ে দিলাম, মানে তার দেহে কিন্তু 3টা কিডনি হয়ে যাবে, রাইট? 2টা নষ্ট, একটা। তার মানে এক্ষেত্রে আমরা বলছি কিডনি স্থাপন করা হয়েছে। প্রতিস্থাপন মানে তো একটাকে সরিয়ে আরেকটাকে দেয়া। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা করা হয়, ওই নষ্ট যে কোনো একটাকে সরিয়ে আরেকটা দিয়ে দেয়া যেতে পারে, কিন্তু আমরা ওই ল্যাঙ্গুয়েজ এটাই বলি, ট্রান্সপ্ল্যান্টকে প্রতিস্থাপন বলি, আসলে স্থাপনও বলা যায়। তো এটা আসলে স্থাপনও বলা যায়, প্রতিস্থাপনও বলা যায়, তবে তোমার বিষয়টা ভালো লেগেছে, তুমি স্থাপন বলেছো। আশা করি যে তুমি আমার ব্যাপারটা বুঝতে পেরেছো আমি যা বলেছি। যদি দেখা যায় 2টা কিডনি ওখানে রেখে দিয়ে আরেকটা কিডনি লাগিয়ে দেওয়া হয়, তাহলে বলবো কিডনি স্থাপন।
আর যদি দেখা যায় একটা কিডনি সরিয়ে আরেকটা ওখানে অল্টার করে লাগিয়ে দিলাম, সেটাকে প্রতিস্থাপন বলা যায়। তো আমরা ওই যে ল্যাঙ্গুয়েজে, বায়োলজিতে এই ভুলগুলো আসলে আমরা শুধুমাত্র এই ভুলগুলোকে অ্যাভয়েড করতে পারি, যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ বা গ্রামাটিক্যাল ভুল আমরা আসলে কাউন্ট করব না। ঠিক আছে, তো তুমি নিজে কিডনি স্থাপন এই উচ্চারণ করতে পারো, আমরা সবাই কিডনি প্রতিস্থাপন বলবো, ভুল হবে না। ছেলেমেয়েরা পৃষ্ঠা নাম্বার 13-তে নেফ্রন নিউরনের পার্থক্য ইম্পর্টেন্ট বলেছে। আমরা লাস্ট চ্যাপ্টারে আছি এবং তোমাদের আরো কিছু কোয়েশ্চেন থাকলে তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে, আমি সরাসরি তোমাদের প্রশ্ন উত্তর নিব। পৃষ্ঠা নাম্বার 14-তে মানব শারীর তত্ত্ব, শ্বাসক্রিয়া ও শ্বসন, এইটা সম্পর্কে একটা কিছু আমার বলার আছে। তোমরা দেখো এখানে যেটা আছে, শ্বাস যে অঞ্চলটা, আমাদের প্রধান শ্বসন অঞ্চল হচ্ছে ফুসফুস। এই ফুসফুস শুধুই কিন্তু শ্বসন অংশ না, ফুসফুস হচ্ছে প্রধান শ্বসন অংশ, কিন্তু ফুসফুসকে সাহায্য করছে কতগুলো নালী, সেই নালীগুলো সম্পর্কে আমরা জানবো। আমরা লিখবো মানব শ্বসনতন্ত্র, আমরা টপিকস লিখবো। এই টপিকসে অল্প কিছু আমরা আগে পড়ে নিব বোর্ডে, তারপরে হচ্ছে আমি এই লেকচার শিট থেকে তোমাদের দাগিয়ে দিব। তাহলে এবারে তোমরা লিখবা মানব শ্বসনতন্ত্র। আমরা লিখবো মানব শ্বসনতন্ত্র। মানব শ্বসনতন্ত্রকে 3টা প্রধান অংশে ভাগ করা যায়। মানব শ্বসনতন্ত্রের 3টা প্রধান অংশ। প্রধান অংশ 3টা কি তোমরা লিখবা, মানব শ্বসনতন্ত্র, এটা খাতায় লিখবা, মানব শ্বসনতন্ত্র। এই মানব শ্বসনতন্ত্রের প্রধানত 3টা ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে শ্বাস গ্রহণ বা বায়ু গ্রহণ অঞ্চল বা অংশ, দ্বিতীয়টা হচ্ছে শ্বাস পরিবহন বা বায়ু পরিবহন অঞ্চল। তাহলে প্রথমে হচ্ছে শ্বাস গ্রহণ করলাম, পরে হচ্ছে পরিবহন করলাম, আর আরেকটা হচ্ছে শ্বসন অঞ্চল। ছেলেমেয়েরা এই 3টা অঞ্চলে ভাগ করা যায় আমাদের শ্বসনতন্ত্রকে, শ্বাস গ্রহণ অঞ্চল, পরিবহন অঞ্চল, শ্বসন অঞ্চল। শ্বাস গ্রহণ অঞ্চলে কি কি আছে সিরিয়ালি লিখবা। প্রথমটা হচ্ছে সম্মুখ নাসারন্ধ্র, সম্মুখ নাসারন্ধ্র, এটা হচ্ছে প্রথমটা। এই যে দেখো আমাদের এই যে নাকের এই ছিদ্র দুইটাকে বলা হচ্ছে নাসারন্ধ্র। এরপরে দেখবে লোমশ চুল থাকে এমন একটা অংশ, যারা কিনা বাতাস থেকে বিভিন্ন ধরনের ধুলাবালিকে আটকে দেয়, সেটার নাম ভেস্টিবিউল। এইটার পাশে লিখবা ছাঁকনি যন্ত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের ছাঁকনি যন্ত্র শ্বসন অঞ্চলে কোনটি? উত্তর হচ্ছে ভেস্টিবিউল। তাহলে দেখো এই যে নাকের ছিদ্রের পরবর্তী সামান্য একটা অংশে যে লোমশ অংশ থাকে, যেটা কিনা ধুলাবালিকে আটকে দেয়, জীবাণুকে আটকে দেয়, সেটাকে বলা হয় ভেস্টিবিউল, এবং এটা ছাঁকনি যন্ত্র। 3 নম্বর, এটার পরে থাকে পেছনে পশ্চাৎ নাসারন্ধ্র। এই পশ্চাৎ নাসারন্ধ্র, দেখো ভেস্টিবুলার পরে আবার আরো একটা টিউব থাকে, সেটা সম্পর্কে আমাদের খুব একটা জানার নাই, কিন্তু পশ্চাৎ নাসারন্ধ্র সম্পর্কে আমাদের জানার আছে। তোমরা দেখবে অনেক ক্ষেত্রে আমরা যখন খাবার খাই, আমাদের যখন হেঁচকে ওঠে বা হাঁচি কাশি চলে আসে, দেখবে ভাতের টুকরা বা অন্য খাবারের টুকরা নাকের ভেতরের দিকে ঢুকে যায়, আবার উল্টার দিকে টান দিলে দেখা যায় সেটা আবার মুখে চলে আসে। তার মানে আমাদের নাকের যে অংশটা মুখের সাথে সংযুক্ত, সেটা হচ্ছে পশ্চাৎ নাসারন্ধ্র। এবং এই পশ্চাৎ নাসারন্ধ্র হা করলে এটা ভালো বোঝা যায়। আমি আবারও বলছি, নাকে যে পানিটা আছে, ছোটবেলায় অনেকে দেখা যাচ্ছে কি নাকের পানিটা উল্টা দিকে টান দিয়ে মুখে নিয়ে নিছে, অনেকেই হয়েছে এটা ছোটবেলায়। এখন এইসব ভেবে লাভ নাই, ছোটবেলায় এরকম অনেক কাজ বহুজন করছো, ছোট বাচ্চারা নাকের পানি খেয়ে ফেলছো কিন্তু হজম করে ফেলছো, কিচ্ছু করার নাই, এটাই সায়েন্স। এখন বিষয়টা হচ্ছে এই যে নাক দিয়ে পশ্চাৎ নাসারন্ধ্র দিয়ে যে তুমি জিনিসটা নিচ্ছ, এটা মুখে কোন ছিদ্রপথে উন্মুক্ত হয়, তার নাম হচ্ছে কোয়ানি বা কোয়ানা। কোয়ানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে আমাদের নাক মুখের সাথে ভেতরের দিকে কোন ছিদ্রপথে উন্মুক্ত হয়, তার নাম হচ্ছে কোয়ানা। ওকে, এখানে আমরা আর যা জানবো, আরো অনেক পার্ট আছে। দেখো বাচ্চারা, আমি ইম্পর্টেন্ট পার্টগুলো এখানে লিখছি। এখানে গলবিল আছে, নাসা গলবিল লিখা যায়, নাসা গলবিল। এরপরে একটা অংশ যেটা হচ্ছে বাংলা সিনেমায় খুব চলে, যার নাম ষড়যন্ত্র। আমি অনেক সিনেমা দেখে বড় হয়েছি, এটিএম শামসুজ্জামান।
জাস্ট দেখতাম যে ষড়যন্ত্র করে, এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি জাস্ট উস্কে দেয়, এটা নিয়ে সিনেমা, এবং সিনেমার শেষ দিকে সবাই ভুল বুঝতে পারে। এই রকম যে কত কাহিনীর সিনেমা আমি দেখছি, একই থিম, কিন্তু দেখা যাচ্ছে একই ধরনের অ্যাক্টর, এক একজন পরিচালক এটা করেছে বা ডাইরেক্টর এটা করেছে। তো এই যে বিষয়টা ষড়যন্ত্র, এটা আমাদের শরীরেরই একটা অংশ। আমাদের এই যে এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ, এটাকে ষড়যন্ত্র বলে। এই ষড়যন্ত্র কতগুলো তরুণাস্থি নির্মিত। এই ষড়যন্ত্রের সবচেয়ে বড় যে তরুণাস্থি, তার নাম থাইরয়েড তরুণাস্থি। এই থাইরয়েড তরুণাস্থিতে একটা উঁচু জায়গা থাকে ছেলেদের ক্ষেত্রে। দেখো ছেলেরা এই জায়গাটা টাচ করো, আমি যে জায়গাটা টাচ করেছি এটা অনেকটা সামনের দিকে থাকে, মেয়েদের ক্ষেত্রে এটা নাই, টাচ করে লাভ হবে না। ছেলেদের ক্ষেত্রে এটা থাকে, এবং এটাকে অ্যাডামস অ্যাপেল বলা হয়, আদমের আপেল বলা হয়। তাহলে তোমরা যেটা লিখবে ষড়যন্ত্রে, পুরুষে অ্যাডামস অ্যাপেল থাকে, অ্যাডামস অ্যাপেল, পুরুষের ক্ষেত্রে অ্যাডামস অ্যাপেল, আদমের আপেল বলা হয়। কেন এই ষড়যন্ত্রে আর এই আদমের আপেল আছে, কেন মেয়েদের ক্ষেত্রে আদমের আপেলটা নাই? অনেকেই এই ঘটনাটা জানো, আমি খুব ঝটপট এটা শেয়ার করে দিচ্ছি, তাহলে হয়তো মাথায় থাকবে তোমাদের অ্যাডামস অ্যাপেল ছেলেদের থাকে মেয়েদের নাই, এটা হয়তো ভালো মাথায় থাকবে। ষড়যন্ত্রে অ্যাডামস অ্যাপেল থাকে, মানে এখানে ষড়যন্ত্রের একটা গন্ধ তোমরা পাচ্ছ। কি হয়েছে আমরা সবাই জানি, আমরা বাইবেলে এটা উল্লেখ আছে, আমরা এটা জানি, খ্রিস্টান ধর্মাবলম্বীরাও এটা আসলে মানে। আমরা জানি আমাদের পূর্বপুরুষ যারা আছে, আদম আলাইহিস সালাম এবং বিবি হাওয়া। তো এখন দেখা যাচ্ছে কি, তাদেরকে যখন সৃষ্টিকর্তা তৈরি করেছেন, তাদের ষড়যন্ত্র এরকম অ্যাডামস অ্যাপেল বা সামনের দিকে এই অংশটা ছিল না। এটা কিন্তু কোনো কাজে আসে না আমাদের শরীরের, এটা জাস্ট একটা চিহ্ন মাত্র। কি হয়েছিল, সৃষ্টিকর্তা আদমকে সবকিছুর এক্সেস দিয়েছেন, সবকিছু করতে পারবে, শুধু একটা গাছের ফল খেতে পারবে না, রাইট? আমরা সেটা সবাই জানি, গন্ধম ফল, এবং এটাকে আপেল বলা, এর সাথে তুলনা করা হচ্ছে। এখন এই গন্ধম ফলটার ফল খাওয়া যাবে না, বাকি সব করা যাবে। এখন দেখা যাচ্ছে ইবলিসের কথা আমরা জানি, মানে আমরা তো এইটাই জানি সবাই, ইবলিস শয়তান কাকে প্ররোচিত করেছে? বিবি হাওয়াকে প্ররোচিত করেছে। কেন প্ররোচিত করেছে? আদম আলাইহিস সালাম কখনো এটা মানবে না যে সৃষ্টিকর্তার নিষেধ, সে কখনোই এই ফল খাবে না, কিন্তু শয়তান তো এটা চেষ্টা করেই যাচ্ছে কেমন করে তাদেরকে ভুলিয়ে ভালিয়ে এই ফলটা খাওয়ানো যায়। এখন শয়তান কি করলো? বিবি হাওয়াকে প্ররোচিত করেছে, বিবি হাওয়া আদম আলাইহিস সালামকে প্ররোচিত করেছে, এবং আদম যখন এই ফলটা খাচ্ছিল, সে খেয়ে যাচ্ছে, সৃষ্টিকর্তার নিষেধ আদেশ সে ভুলে গেছে। সে যখন খাচ্ছিল, হঠাৎ তার এই কথাটা মনে হয়। সে যখন সৃষ্টিকর্তার ওই আদেশ মনে করে যে এটা তো খাওয়া উচিত হয় নাই, সে তার গলাতে এটা প্রচন্ড জোরে চাপ দেয়, যেন খাবারটা না নামতে পারে। কারণ তুমি যে খাবার খাবা, গলাতে যতই চাপাচাপি করো, খাবার কিন্তু আটকাবে না, খাবার ওদিক দিয়ে পড়েই যাচ্ছে। কিন্তু সে প্রচন্ড জোরে চাপ দিয়েছিল, যার কারণে এই যে তার শ্বাসনালী, তার ষড়যন্ত্র বরাবর একটু জায়গা ফুলে যায়। এই ফুলা অংশটাকে বলা হয় আদমের আপেল বা অ্যাডামস অ্যাপেল। তারপর থেকে প্রত্যেকটা ছেলে শিশুতে, প্রত্যেকটা মানব ছেলে যারা আছে পুরুষ, তাদের ক্ষেত্রে এই ফুলা অংশটা থাকে, এবং এই অংশটা দিয়ে মনে করিয়ে দেওয়া হয়, দেখো তোমার পূর্বপুরুষ যারা ছিল তারা এই ভুলটা করেছিল, যার কারণে এখানে একটা ফুলা অংশ দিয়ে দেওয়া হয়েছে। এটা জাস্ট একটা সিম্বল, এবং সবাই জানি এই কাজ করেছে বলে কিন্তু তাদেরকে বেহেশত থেকে বিতাড়িত করে বর্তমান শ্রীলঙ্কায় তাদেরকে নিক্ষিপ্ত করা হয়েছিল। পরবর্তীতে তারা ভুল বুঝতে পারে, তাদের দোয়া কবুল হয়, তারা আবার সেখানে যায়, আমরা জানি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের একটা ঘটনা, যার কারণে অ্যাডামস অ্যাপলটা এসছে। এটা হচ্ছে ষড়যন্ত্রে আছে। ছেলেমেয়েরা, আমাদের তো ইতিহাস মনে রাখতে হবে না, এত গল্প মনে রাখতে হবে না, আমি গল্পটা করেছি যেন তোমার মাথায় ঢুকে যায়। ষড়যন্ত্রে অ্যাডামস অ্যাপেল আছে, এবং এটা আছে শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে। ওকে, আমাদের এইখানে এই পার্টগুলো শেষ হলো। পরে আমরা বায়ু পরিবহন অঞ্চলে চলে যাই। বায়ু পরিবহন অঞ্চল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রাকিয়া, ছেলেমেয়েরা, একটা হচ্ছে ট্রাকিয়া, আর এটা হচ্ছে ব্রঙ্কাস। ওকে, তোমরা এই যে এখানে যে অংশটা দেখতে পাচ্ছ গলার এদিকে, এখানে না তরুণাস্থি নির্মিত কতগুলো রিং আছে, যাকে ট্রাকিয়া বলা হয়। এই ট্রাকিয়া 16 থেকে 20টা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 16 থেকে 20টি সি আকৃতির তরুণাস্থি থাকে। ছেলেমেয়েরা, এখানে তরুণাস্থি আছে 16 থেকে 20টা, ক্যাপিটাল সি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 16 থেকে 20টা। মানে কি হয় জানো, এই যে দেখো সি, সি, সি এর পরে সি, সি এর পরে সি দিয়ে গেলাম, এই যে দেখো এই সি, একের পরে এক সি এর মতো এই তরুণাস্থি মিলে আমাদের শ্বাসনালীটা তৈরি হয়। আর এই ট্রাকিয়ার পরে দুইটা ব্রঙ্কাস তৈরি হয়, একটা বাম দিকে একটা ডান দিকে, এই দুইটা হচ্ছে ব্রঙ্কাস। আর এই ব্রঙ্কাস থেকে আমাদের ফুসফুসটা তৈরি হয়। এই যে দেখো আমাদের দুইটা ফুসফুস, আমি জাস্ট এখানে হালকাভাবে এঁকেছি দুইটা ফুসফুস, এই হচ্ছে আমাদের শ্বসন তন্ত্র।
ওকে, তো তাহলে দেখো আমাদের বায়ু পরিবহন অঞ্চলের ট্রাকিয়া এবং ব্রঙ্কাস, ব্রঙ্কাস হচ্ছে দুইটি। তাহলে তোমরা ট্রাকিয়া সম্পর্কে লিখবে 16 থেকে 20টি সি আকৃতির তরুণাস্থি। এটা আবার লিখো না যে ট্রাকিয়া 16 থেকে 20টা, ট্রাকিয়া একটা, এর তরুণাস্থি হচ্ছে 16 থেকে 20টা। আর এখানে যে ব্রঙ্কাস দেয়া আছে, ব্রঙ্কাস হচ্ছে দুইটি। ওকে, আর শ্বসন অঞ্চল, প্রধান শ্বসন অঞ্চল হচ্ছে ফুসফুস। ছেলেমেয়েরা, যেহেতু আমাদের প্রধান শ্বসন অঞ্চল হচ্ছে ফুসফুস, আমরা এবারে লিখব ফুসফুস সম্পর্কে তথ্য। আমাদের নেক্সট পার্ট, ফুসফুস সম্পর্কে তথ্য লিখব, ফুসফুস সম্পর্কে তথ্য। ছেলেমেয়েরা, আমরা লিখব ফুসফুস সম্পর্কে তথ্য। সো ফুসফুস সম্পর্কে তথ্য। সো ফুসফুস সম্পর্কে তথ্যে আমরা কি লিখবো? বৃক্ক সম্পর্কে যেমন তথ্য লিখেছি, ফুসফুস সম্পর্কে তথ্য লিখবো সংখ্যা। আমাদের প্রত্যেকের ফুসফুস হচ্ছে দুইটি। নেক্সট হচ্ছে 2 নম্বর, আবরণের নাম। কেউ বলতে পারবা ফুসফুসের আবরণের নাম? অবশ্যই বলতে পারবা, আমি এখন শুনতে পাচ্ছি না, যাই হোক কমেন্টে লিখে জানাও ফুসফুসের আবরণের নাম কি। আমি এটা গ্যাপ রাখছি, ফুসফুসের আবরণের নাম কমেন্টে জানাও। নেক্সট হচ্ছে ফুসফুসের একক। ফুসফুসের একক, ফুসফুসের যে একক আমরা জানি অ্যালভিউলাস। ফুসফুসের গাঠনিক একক অ্যালভিউলাস এবং কাজের একক আবার আলাদা, যেটার নাম লোভিউল। আমরা কি করব, ফুসফুসের একক দুই ধরনের, একটা হচ্ছে গাঠনিক, গাঠনিক এটা হচ্ছে অ্যালভিউলাস। অ্যালভিউলাস, বাচ্চারা তোমাদেরকে আমি বলেছি আবরণের নাম জানাতে, ফুসফুসের আবরণ কোনটা সেটা লিখে জানাবা। ওকে, ফুসফুসের একক দুই ধরনের, ফুসফুসের গাঠনিক একক একটা, কাজের একক আলাদা। কিন্তু একটু আগে আমরা বৃক্কের একক পড়েছি, বৃক্কের দুইটাই কিন্তু সেম, বৃক্কের গাঠনিক একক, কাজের একক দুইটাই নেফ্রন। আবার আমাদের ব্রেইনের গাঠনিক একক, কাজের একক দুইটাই একই, নিউরন। সব জায়গায় গাঠনিক আর কাজের একক এক হলেও ফুসফুসে ডিফারেন্ট। সো ফুসফুসের গাঠনিক একক অ্যালভিউলাস, কিন্তু কার্জিক একক, কার্জিক একক এটা হচ্ছে লোবিউল। সো লোবিউলকে বলা হয় কার্জিক একক। এই যে ফুসফুসের গাঠনিক একক অ্যালভিউলাস বলছি, তোমার আমার দুইটা ফুসফুস মিলে অ্যালভিউলাসের সংখ্যা মাত্র 70 কোটি। তাহলে এখানে লিখতে হবে 70 কোটি। কমেন্টে কি ওরা জানিয়েছে, কমেন্টে ওদের আবরণের নাম জানানোর কথা? কমেন্টে আমি দেখি যে কমেন্ট কে করেছো, প্লুরা, ভেরি গুড। এখানে আমি দেখতে পাচ্ছি ফাহাদ আল হোসেন ভিসেরাল প্লুরা বলেছে, খাদিজাতুল স্বর্ণা প্লুরা বলেছে, ফারিয়া বলেছে প্লুরা, আমির আব্বাস ভিসেরাল সাইনাস হয়নি, সাইমা রহমান প্লুরা বলেছে, ভেরি গুড। ওকে ওকে, সো প্লুরা ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? অনেকে হয়তো সঠিক উত্তর দিয়েছে, আমি কয়েকটা জাস্ট পড়লাম, অনেকেই দিয়েছো, আমি অত্যন্ত খুশি হয়েছি। তাহলে ফুসফুসের আবরণের নাম হচ্ছে প্লুরা। আসলে এই প্লুরাটা আবার দ্বিস্তরী, বাইরের অংশটাকে বলা হয় প্যারাইটাল, ভেতরেরটাকে বলা হয় ভিসেরাল প্লুরা। তা তোমাকে যদি কোয়েশ্চেন করে ফুসফুসের আবরণ কোনটা, অবশ্যই তুমি উত্তর করবা প্লুরা বা প্লিউরা। একে প্লিউরা বা প্লুরা বলা হয়। ইংরেজিতে লিখলে কোনো অসুবিধা নাই, প্লিউরা, কিন্তু বাংলায় যখন লিখবা এইখানে এই প্রবলেমটা। এরা কিছু বইতে লিখছে প্লিউরা, আবার কিছু বইতে লিখছে প্লুরা, বুঝছো? তাহলে প্লুরা প্লুরা যাই বলো, ফুসফুসের আবরণ হচ্ছে প্লুরা, দ্যাটস ইট। এবারে ফুসফুস এর সংখ্যা দুইটা আমরা জানি। এই যে ফুসফুস দুইটা, একটা হচ্ছে ডান এবং বাম। ছেলেমেয়েরা, তোমরা কি জানো আমাদের দুইটা ফুসফুস অসমান? একটা ফুসফুস ছোট, আরেকটা বড়। আমাদের বাম পাশে যে ফুসফুসটা, তুমি তো জানো আমাদের কিডনি কিছুটা বামে বাঁকা হয়ে থাকে, এই বাম পাশের ফুসফুসটা একটু ছোট। এই কারণে এই যে আমাদের আমাদের হৃৎপিণ্ড যে বামে একটু বাঁকা হয়ে থাকে, এই হৃৎপিণ্ডের কারণে দেখা যাচ্ছে ফুসফুসটা একটু ছোট। কিন্তু ডান পাশে তো কোনো চাক নাই, তাই আমাদের ডান পাশের ফুসফুসটা একটু বড়। তাহলে মাথায় রাখবা, আমাদের দুইটা ফুসফুস সমান না, বাম ফুসফুস ডান ফুসফুসের চেয়ে একটু ছোট, মানে আমাদের ডান ফুসফুস বড়। আমরা এবারে যেটা করব, একটা পার্থক্য করে ফেলবো ঝটপট 4 নম্বরে, ডান এবং বাম ফুসফুস নিয়ে। আমরা লিখব বাম ফুসফুস, আমরা লিখব ডান ফুসফুস। ওকে, সো বাম ফুসফুস আমরা লিখব ছোট, ডান ফুসফুস লিখব বড়, আসলে অপেক্ষাকৃত বড়, রাইট? নেক্সট ওয়ান, বাম যে ফুসফুস আছে এইটার মধ্যে লোব আছে, লোব মানে হচ্ছে খণ্ড দুইটি, আর এইটার মধ্যে লোব হচ্ছে 3টি। আর লাস্ট ওয়ান লোবিউল, বামের মধ্যে লোবিউল হচ্ছে
8টি, ডানের মধ্যে লোবিউল হচ্ছে 10টি। তাহলে এই হচ্ছে আমাদের ফুসফুস সম্পর্কে তথ্য। এবং দেখো প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এখানকার ছোট বড় সরি কোনটায় 2টা, কোনটায় 3টা, কোনটায় 8টা, কোনটায় 10টা, সব কিছু তোমাকে জানতে হবে। ক্লিয়ার? এবং যদি বলা হয় যে ফুসফুসের যে এই ক্ষেত্রে ওজন, বাম এবং ডানের ওজন এখানে ভেরি করে, তো সেই ক্ষেত্রে কিন্তু বাম এবং ডানের ওজন দিয়েও কিন্তু একটা প্রশ্ন হতে পারে। তো দেখা যাচ্ছে যে এক এক বইতে এক একটা বলে, তুমি জাস্ট এটা মাথায় রাখবে যে আমাদের বাম ফুসফুসের চেয়ে ডান ফুসফুস একটু বড়। ওকে ছেলেমেয়েরা, এই ছিল ফুসফুস সম্পর্কে তথ্য। আই হোপ তোমরা প্রত্যেকটা পয়েন্ট লিখেছো। আমি যা বলেছি প্রত্যেকটা পয়েন্ট তুমি বইতে পাবে, প্রত্যেকটা পয়েন্ট লেকচার শিটে পাবে। এখন বলবা স্যার তাতে লিখাচ্ছেন কেন? ওই যে বলেছি সুপার কিছু পয়েন্ট আমি লিখে দিয়েছে। তুমি দেখবে আজকে 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা যাই লিখাইছে, কোনো একটা ইনফরমেশন হয়তো বা ঢাকা ইউনিভার্সিটি বা অন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের বাইরে না, প্রত্যেকটাই কোয়েশ্চেন এসছে। যেগুলো কোয়েশ্চেন এসছে সেগুলো যে সবগুলো রিপিট হবে তা না, বাট এগুলো বেশি বেশি করে তোমাকে পড়তে হবে, তাই কিন্তু লিখে দিয়েছি। ওকে, নেক্সট ওয়ান, আমরা ফুসফুস চ্যাপ্টারে যেটা দেখবো এবারে লেকচার শিট বের করব, পৃষ্ঠা নম্বর 14, মানব শারীর তত্ত্ব, শ্বাসক্রিয়া ও শ্বসন। আমি এক্স্যাক্টলি 4:20 তোমাদের সাথে কনভারসেশন শুরু করব সরাসরি। যার যে কোয়েশ্চেন আছে খাতায় লিখে রাখো, যেন তুমি ঝটপট কোয়েশ্চেনটা করতে পারো, কারণ যত বেশি কোয়েশ্চেন আমাকে করবা তত বেশি উত্তর তোমরা পেয়ে যাবা। পৃষ্ঠা নম্বর 14তে মানব শারীর তত্ত্ব শ্বাসক্রিয়া প্রথম যে ইনফরমেশনগুলো, বিচ্ছিন্ন ইনফরমেশনগুলো দেয়া আছে সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট। অক্সিজেন পরিবহন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনের একটা পার্ট আছে। কত পার্সেন্ট ভৌত দ্রবণ রূপে, কত পার্সেন্ট অক্সি হিমোগ্লোবিন রূপে এইভাবে যে পরিবাহিত হয়, এই পার্সেন্টেজটা ইম্পর্টেন্ট। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অক্সিজেন পরিবহন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন দুইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে শ্বাসরঞ্জক ও শ্বসনী হিমোগ্লোবিনের ভূমিকা, এটা ভালো করে খেয়াল রাখতে হবে। শ্বাসরঞ্জক ও শ্বসনী হিমোগ্লোবিনের ভূমিকা। আমাদের বডিতে একটাই রঞ্জক পদার্থ যার নাম হিমোগ্লোবিন, এটা শ্বসনে ভূমিকা রাখে বলে এটার নাম শ্বাসরঞ্জক। তোমাকে যে লাইনটা এখানে ঠিক করে নিতে হবে, লেকচার শিটে প্রিন্টিং একটা মিস্টেক, জাস্ট একটা 1 ওঠে নাই, 2 ওঠে নাই। যেটা করতে হবে দেখো, মানব দেহে 4 ধরনের শ্বাসরঞ্জক আছে। মেইনলি হচ্ছে হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুরিন। ওগুলি এত কম যে এগুলোকে কাউন্ট করা হয় না। হিমোগ্লোবিনই হচ্ছে প্রধান শ্বাসরঞ্জক। যদি বলা হয় একটাই শ্বাসরঞ্জক, ইয়েস হিমোগ্লোবিন। তবে রিসেন্টলি বলা হচ্ছে কিছু শ্বাসরঞ্জক আছে যেগুলো এক্সট্রা, ওই যে হিমোএরিথ্রিন, ক্লোরোকুইনিন, হিমোসায়ানিন, এগুলোও থাকে সহায়ক হিসেবে। প্রধান রঞ্জক হিমোগ্লোবিন বলছে 5% হচ্ছে হিম, 95% গ্লোবিন। এখন বিষয় হচ্ছে হিম এবং গ্লোবিনের অনুপাত 1:20, 1:, এখানে দেওয়া আছে 1:5, রাইট? এখন এইটাকে লিখতে হবে 1:25। আসলে এটা 1:25। এটা এখানে তোমার লেকচার শিটে জাস্ট দেখো 2 এর জায়গাতে একটু খালি আছে, মানে একটা বড় গ্যাপ, এখানে 2টা ওঠে নাই। তাহলে তুমি লিখবা হিম এবং গ্লোবিনের অনুপাত 1:25। কিছু বইতে 1:24 আছে, কিন্তু তুমি 1:25 শিখবে, এটা আজমল স্যারের বইতে আছে। ক্লিয়ার? সো 1:25 এটা লিখে ফেলবা, হিম এবং গ্লোবিনের অনুপাত। এবং মানব দেহে যে হিম অংশটা, এটা তো হচ্ছে যে আয়রন গঠিত এবং আয়রনের পরিমাণ 33.33%, এখানে লেখা আছে। এই হিমোগ্লোবিন সম্পর্কে যে পয়েন্টটা আছে এখানে লিখবা সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, এসপি দিয়ে দাও। ছেলেমেয়েরা 14 নম্বর পৃষ্ঠায় আছে গুরুত্বপূর্ণ তথ্য। এই যে গুরুত্বপূর্ণ তথ্যে যে ব্যাপারগুলো আছে, এটা আজমল স্যারের বর্তমান সিলেবাসে নাই, কিন্তু বিগত বছরগুলোতে এটা ছিল। বিগত বছর এখান থেকে কোয়েশ্চেন হয়েছে, যেহেতু কোয়েশ্চেন হয়েছে তাই ইউসিসির আমরা লেকচার শিটে কিন্তু এটা দিয়ে দিয়েছি, যেন তুমি কোনো মতেই ডিপ্রাইভ না হও। এটা তোমার বইতে পাবে না, কিন্তু লেকচার শিটে আছে, এটা মুখস্থ করবে, ইম্পর্টেন্ট। এবারে হচ্ছে শ্বাসনালীর যে সমস্যা, মানব দেহের শ্বাসনালীর যে সমস্যা, তুমি নাক দিয়ে যেগুলো নিচ্ছ, এই জায়গায় আমাদের দেখা যাচ্ছে এক ধরনের রোগ হচ্ছে যেটার নাম সাইনোসাইটিস। নাক দিয়ে যে বাতাস নিচ্ছ, তুমি দেখবে অনেক ক্ষেত্রে বলা হয় সাইনাস সাইনাস সাইনাস, বলতে বলতে তোমরা কিন্তু এগুলো শোনো। সাইনাস, অনেকে বলে যে ওর সাইনোসাইটিসের প্রদাহ আছে। আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে আমাদের এই যে মুখমণ্ডল, এখানে 4টা গহ্বর সমৃদ্ধ অস্থি আছে বা বায়ুপূর্ণ অস্থি আছে। এই যে কপালে আছে চোখের উপরে, এটার নাম ফ্রন্টাল গহ্বর বা ফ্রন্টাল সাইনাস।
ফ্রন্টাল নামক একটা হাড় আছে না, সেই হাড়ে বায়ু পূর্ণ থাকে, তাই এটাকে বলা হয় ফ্রন্টাল সাইনাস। তারপরে হচ্ছে এই যে গালের এই জায়গায় যে হাড় থাকে, এগুলোর মধ্যেও একটু গর্ত থাকে যেটাতে বাতাসে পূর্ণ থাকে, এর নাম মেক্সিলারি সাইনাস। সো ফ্রন্টাল সাইনাস, মেক্সিলারি সাইনাস। তারপর হচ্ছে চোখের গোড়ায় এবং নাকের দুই পাশে স্ফ্যানয়েড এবং অ্যাথোময়েড নামক, স্ফ্যানয়েড একটু উপরে, অ্যাথোময়েড একটু নিচে, দুই নাকের দুই পাশে। এই যে চারটা সাইনাসের কথা আমি বললাম, এই সাইনাসগুলোতে বাতাস থাকার কথা, কিন্তু তুমি নাক দিয়ে ধরো দূষিত বায়ু নিছো, ধরো কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক নিছো, এরা তোমার ওই সাইনাসে ঢুকে গেছে, ওই সাইনাসের যে পাতলা মেমব্রেন আছে ওই মেমব্রেনকে আক্রান্ত করেছে, এতে করে ওই বাতাস না থেকে ওখানে পানি জমে গেছে, এই জন্য তোমার মাথা ভারী ভারী মনে হবে। অনেক ক্ষেত্রে সর্দি লাগলে ভারী মনে হয় না, ওই সাইনাসে তরল পদার্থ জমে যায় বলে এটা হয়। এই যে সাইনাসের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক আক্রমণ করেছে অথবা কোনো ডাস্ট পার্টিকেল ঢুকে গেছে, এটার কারণে বাতাস না থেকে তরলে পূর্ণ হয়ে গেছে ওইটা, এটার কারণে তোমার বডিতে যে প্রদাহ হবে সেটাকে বলা হয় সাইনোসাইটিস। তাহলে ছেলেমেয়েরা আমরা সাইনোসাইটিস কি সেটা বুঝলাম। আরেকটা আছে ওটিটিস, এটা হচ্ছে কানের রোগ। তোমার আমার এই যে কান, এই কানের মধ্যে একটা জায়গা আছে যার নাম অন্তঃকর্ণ। দেখবে কি আমাদের মুখ দিয়ে যে বাতাস যে ওই কানের ভেতরের অংশটাকে টাচ করতে পারে, সেখানেও ভাইরাস, ব্যাকটেরিয়া বা অ্যালার্জি জনিত বা অন্য কোনো ডাস্ট পার্টিকেল যদি আক্রমণ করে, সেখানে যদি ইনফেকশন শুরু হয়, তাকে বলা হয় অটিটিস মিডিয়া। তাহলে দুইটা রোগ সম্পর্কে আমি হালকা করে বলেছি, তোমরা পৃষ্ঠা নম্বর 15 পড়বা, শ্বাসনালীর সমস্যা। তোমরা যেটা পড়বা দেখো, সাইনাসের নাম, প্রদাহের ধরন, তোমরা এটা 100% ইম্পর্টেন্ট লিখবে, যে বক্সটা দেয়া আছে সেটাতে 100% ইম্পর্টেন্ট। তারপরে স্থায়িত্ব ভেদে প্রকারভেদ 300% ইম্পর্টেন্ট। সাইনাস দুই প্রকার, একটা অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউটের সময় কত, এই সময়টা ইম্পর্টেন্ট, 4 থেকে 8 সপ্তাহ, আর ক্রনিকটা হচ্ছে 2 মাসেরও বেশি। দেখো 4 সপ্তাহ মানে 1 মাস, 8 সপ্তাহ মানে 2 মাস, আর 2 মাসের বেশি হলে সেটা হয়ে যায় ক্রনিক, আর 2 মাসের কম হলে সেটা অ্যাকিউট। আর এটা আছে ওটিটিস মিডিয়া, এটার যে বক্সটা আছে সেটা ইম্পর্টেন্ট, আই। ওকে বাচ্চারা, ধূমপায়ী অধূমপায়ীর ফুসফুসের তুলনার কোনো দরকার নেই, অত ইম্পর্টেন্ট না এই বিষয়টা। এবারে আমি তোমাদের মধ্য থেকে কিছু কোয়েশ্চেন আমি নিতে চাই, আমি প্রশ্নোত্তর পর্ব রাখছি, কিছু কোয়েশ্চেন আমি আলোচনা করতে চাই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি কয়েকজনের কাছ থেকে সরাসরি শুনতে চাই। আমি তোমাকে আনমিউট করে দিব। একজন কোয়েশ্চেন করেছে কমেন্টে, তোমরা যদি ওইটাই রিল্যাক্স ফিল করো ও অসুবিধা নেই, কমেন্টেই কোয়েশ্চেন করো যে বাচ্চাদের আর বড়দের শ্বাস নেওয়ার ডিফারেন্স কত। ভেরি গুড, একটা ভালো কোয়েশ্চেন। বাচ্চারা যেটা করে দেখবে, নবজাত শিশুতে শ্বাস প্রশ্বাসের হার বেশি, তাদের লাংসের ক্যাপাসিটি কম, তো তাই তাদের ক্ষেত্রে 40 বার। তাহলে তুমি এটা লিখে রাখতে পারো, নবজাত শিশুতে শ্বাস প্রশ্বাসের হার 40 বার। কারো বাড়িতে বাচ্চা, ছোট বাচ্চা থাকলে দেখবা কাউন্ট করে 40 বার হয় কিনা। আর তোমার যেহেতু শ্বসন ফুসফুস আছে, তুমিও কাউন্ট করে ফেলো, তোমার ঘড়ি আছে বাসায়, তোমার ফুসফুসও আছে, তুমি কাউন্ট করে দেখো যে প্রতি মিনিটে কয়বার। এবং ডেফিনেটলি তুমি যদি সুস্থ হও তাহলে 14 থেকে 18 বার, সেটা হচ্ছে নর্মাল। তাহলে কি দাঁড়ালো আমার উত্তরটা? যেটা হচ্ছে যে আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে 14 থেকে 18 বার, আর শিশুদের ক্ষেত্রে 40 বার। আচ্ছা আমি বলছি, দাঁড়ান আমি, ওকে। আমি এখানে জান্নাতুল ফেরদৌসকে দেখতে পাচ্ছি। জান্নাতুল ফেরদৌস, তুমি শুনতে পাচ্ছ আমাকে? জান্নাতুল ফেরদৌস, কেউ আসলে আনমিউট করতে পারছে না, কারণটা কি? কই স্যার, দাঁড়ান দাঁড়ান, এই যে এখনো করি নাই, এটা করলে সবাই হবে, এখন হবে। জান্নাতুল ফেরদৌস, শুনতে পাচ্ছ? ওকে, টি আর জে, টি আর জে, ওইস টি আর জে, টি আর জে তোমার কোয়েশ্চেন করো। করো টি আর জে কোনো কোয়েশ্চেন করছে না, ওকে।
নেক্সট আমি তাহিয়া আনোয়ারকে দেখেছি। তাহিয়া আনোয়ার খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছে। তাহিয়া, তুমি কি শুনতে পাচ্ছ? নিজেকে আনমিউট করো। তাহিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহিয়া, তুমি কোথা থেকে ক্লাস করতেছো? স্যার আমি কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে। গুড। আমার বাড়িও কুমিল্লায়, সেটা জি বলা স্যার। হয়নি। যাই হোক, আমার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। তো তুমি কুমিল্লা থেকে ক্লাস করছো, ভেরি গুড। তো তোমার কি কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? কোনো ধরনের কোনো কমেন্ট আছে? স্যার আজকের ক্লাস নিয়ে তো কোশ্চেন নাই স্যার, একটা কোশ্চেন ছিল আমাদের কি ইউসিসি কর্তৃক যে বইগুলা লেকচার শিটগুলো দেওয়া হয়েছে স্যার এডমিশন টেস্টের জন্য কি ওইগুলাই এনাফ না আমাদের বোর্ড বই তারপর আলাদা অন্যান্য বইগুলোও করতে হবে? ভালো কোয়েশ্চেন করেছো। আশা করছি যে তাহিয়ার কোয়েশ্চেনটা সবাই শুনতে পেরেছো। ওর কোয়েশ্চেনটা হচ্ছে যে ইউসিসি থেকে যে বই দেওয়া হয়েছে সেটা এনাফ কিনা। আমি বলছি, তোমার যে বই আছে বোর্ডের ফার্স্ট পেপারের জন্য এক্সকিউজ মি জি স্যার। আবুল হাসান, সেকেন্ড পেপারের জন্য গাজী আজমল, এই দুইটার পাশাপাশি ইউসিসির লেকচার শিট এবং ইউসিসির বই, এর বাইরে আর কোনো বই দরকার নাই। এই কম্বিনেশনটা বেস্ট। কি কি লাগবে? তিনটা কম্বিনেশন। এক হচ্ছে আবুল হাসান স্যারের বই এবং গাজী আজমল স্যারের বই, দুই হচ্ছে ইউসিসির জি লেকচার স্যার। শিট, আর তিন হচ্ছে ইউসিসি থেকে যে বই দিয়েছে। ইউসিসির বইটা জি হচ্ছে স্যার ওইটা। কোয়েশ্চেন সলভ করার জন্য। এই তিনটা পারলে, তোমার এই তিনটা বই থাকলে তোমার আর কোনো বই দরকার নেই। জি এখন তুমি স্যার। যদি বলো স্যার আমি শুধু বই পড়বো, আমি বলবো ডেফিনেটলি বই পড়ে চান্স পাওয়া যাবে। আমি ইউসিসি তে ক্লাস নিচ্ছি বলে আমি বলবো না ইউসিসির বই পড়তে হবে। আমি কি বলছি, বই দুইটাতে সব আছে। আমরা ইউসিসি তে কি করছি, বিগত বছরের কোয়েশ্চেন প্লাস যে কোয়েশ্চেনগুলো, যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দিচ্ছি সহজ হওয়ার জন্য। তাই ইউসিসির লেকচার শিটটা তোমাকে হেল্প করবে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। জি ওকে স্যার। তাহিয়া, থ্যাংক ইউ। জি তারপরে স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার একটা কোশ্চেন ছিল। কোয়েশ্চেন করছে কে? হ্যাঁ বলো। স্যার আমার নাম রোকসানা। তো স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে অন্যান্য ভার্সিটিতে হচ্ছে বাংলা বা ইংলিশ হচ্ছে অ্যাড আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? অন্যান্য ভার্সিটিতে বাংলা এবং মানে ইংরেজি, হ্যাঁ। এ এই ঢাকা ইউনিটের ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু ক ইউনিটের যে ভর্তি তুমি পরীক্ষা দিবা, সেখানেও তোমার ফোর্থ সাবজেক্টের পরিবর্তে, তোমার যদি ফোর্থ সাবজেক্ট ম্যাথ হয় কিংবা বায়োলজি হয়, তো সেটার পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি কিন্তু অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? যাদের যাদের অডিও অন আছে অফ করে দাও, আমি যেহেতু কয়েকজনের কথা শুনছি। তো যাই হোক, তো অন্যান্য ভার্সিটির এই যে বাংলা এবং ইয়ের জন্য ইউসিসির কিন্তু আলাদা একটা প্রোগ্রাম আছে না, বাংলা এবং ইংলিশের জন্য। তোমরা ইউসিসি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারো যে বাংলা এবং ইংরেজিটা ক ইউনিটের পাশাপাশি বা এই ক্লাসগুলোর পাশাপাশি বাংলা যদি একটা ক্লাস বা ইংলিশ যদি ক্লাস বা ওই লেকচার শিট গুলো পাওয়া যায়, সেটা বেটার। তাই না? এগুলো তো ঢাকা ইউনিভার্সিটি ছাড়াও তোমাকে ব্যাকআপ রাখতে হবে। মেইন ফোকাস ঢাকা ইউনিভার্সিটি, বড়টা তোমাকে টার্গেট করতে হবে। অনেকে হয়তো বা অন্য ইউনিভার্সিটিতে চলে যেতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি এইগুলোরও প্রিপারেশন নিবা। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো তোমার অপশনাল সাবজেক্ট হচ্ছে ম্যাথ, ওইটা ম্যাথ কোয়েশ্চেন কমন পড়ে নাই, ভালো পড়ে নাই, তুমি ইনস্ট্যান্ট ডিসিশন নিলা যে তুমি ম্যাথ দিবা না, তুমি বাংলা দাগাইতে পারো, তুমি ইংরেজি দাগাইতে পারো। তার জন্য তো বাংলা এবং ইংরেজিতে ভালো প্রিপারেশন রাখতে হবে। তাই ওগুলো সম্পর্কে টুকটাক আইডিয়া রাখার জন্য ইউসিসির সাথে যোগাযোগ করো যে তাদের বাংলা এবং ইংরেজি ক্লাসটা পাশাপাশি করা যায় কিনা বা লেকচার শিটগুলো পাওয়া যায় কিনা। ওকে, আই হোপ তুমি উত্তর পেয়েছো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি অ্যাভয়েড শান্ত আইডি থেকে বলতেছি। আচ্ছা, অ্যাভয়েড শান্ত। শান্ত, তোমাকে অ্যাভয়েড করা যাচ্ছে না, বলো। আচ্ছা ভাইয়া, এই ভিডিও রেকর্ড শব্দ শুনছে। আচ্ছা ভাইয়া, রেকর্ডটা যদি একটু আপলোড দেওয়া যেত আচ্ছা কোনো আচ্ছা, ফেসবুক। তাহলে আমি ইউসিসি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করছি, আমার সামনে একজন আছেন, রেকর্ডটা আপলোড দেওয়া যাইতো কিনা তারা বলছে। পার্সোনালি তুমি যদি অ্যাভয়েড শান্ত, পার্সোনালি যদি তুমি এই রেকর্ডিংটা চাও, তুমি অফিসে যোগাযোগ করবে এবং তোমার প্রবলেম সলভ হবে। ঠিক আছে? তবে মানে রেকর্ডিংটা থাকলে একটু রাইট, ক্লিয়ার আমি হইতে বুঝতে পারতাম পেরেছি, কনসেপ্টগুলো। আমি বুঝতে পেরেছি। এখন ধরো রেকর্ডিংটা যদি আমরা সব ক্লাসে বলে দেই যে আমরা সব ক্লাসে তোমাদেরকে রেকর্ডিংটা সাপ্লাই দিব, তো সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট সরাসরি ক্লাসটাতে নিরুৎসাহিত হয়ে যায়, বাট আমরা সেটা করতে চাই না। বাই চান্স তোমাদের প্রবলেম হতে পারে, যার প্রবলেম হবে যে চাও সেটা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করো, তুমি পেয়ে যাবা, সেটা আলাদাভাবে তুমি মেইলে পেয়ে যাবা। ওকে, আচ্ছা নেক্সট। থ্যাংক ইউ। স্যার আরেকটা স্যার আমার কোশ্চেন একটা ছিল। কোশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন বলো। স্যার আমি বলতেছি যে যে বক্ষপিঞ্জরের যে অস্থিগুলো আছে ওইটার মধ্যে হচ্ছে স্টারগামের কথা একটু ক্লিয়ার করা লাগবে। স্টার নাম স্টারগাম তো পড়ছি বাট একটাই, স্টার নাম একটাই। স্টারগাম
বলো, বক্ষপিঞ্জরের অস্থি স্টার্নাম একটা, পরশুকা 24টা। এখন তুমি কিসের নাম শুনতে চাচ্ছ? স্যার আমি একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। হুম হুম, বলো। স্যার আমাদের বায়োলজি থেকে যে রিটেন আসবে, তো এগুলা কি এমসিকিউ আকারে যেভাবে আসে, মানে রিটেনে শুধু অপশনটা দেওয়া থাকবে না? নো নো, যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে, ধরো ওই যে আজকে পড়েছি টেন্ডন ও লিগামেন্টের পার্থক্য, তোমার এমসিকিউ পার্ট তো আলাদা, রিটেন পার্টে ছোট ছোট জায়গা থাকবে। ধরো ওরা প্রশ্নটা করবে, তোমাকে লিখার জায়গাটা ফিক্সড করে দিবে। বললো টেন্ডন ও লিগামেন্টের পার্থক্য লিখো 2টি, এখন 2টা লিখার মতো জায়গা তোমাকে দিবে, ওই জায়গাটাতে তোমাকে লিখতে হবে। অথবা তোমাকে বলা হলো একটি ন্যাফ্রনের চিত্র আঁকো, ওই চিত্রের জায়গাটা দিবে, তার মানে টোটালি এটা রিটেন। অথবা তোমাকে বলা হলো ক্লোরাইড শিফট কি, অথবা বলা হলো অ্যাডামস অ্যাপেল বলতে কি বুঝো, এই যে তুমি 2 থেকে 3টা লাইন লিখবে 1 নম্বরের জন্য বা 0.5 এর জন্য। ঠিক আছে, তার মানে তোমাকে লিখতে হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, ইউসিসি তে এখানে দেয়া আছে কোশ্চেন। আরেকটা কোশ্চেন নিব আমি, বলো। ওয়ালাইকুম আসসালাম, নিজেকে আনমিউট করে নাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। একজন বলো। আমি সম্ভবত শিপুর কথা শুনতেছি, মেহেদি। আরেকজন আছে হ্যালো। সারা। হ্যাঁ, আগে মেহেদি বলো, তারপর সারা। বলো মেহেদি। আচ্ছা ভাইয়া, আমি ওই যে বলছিলেন আমাদের প্রত্যেকটা ক্লাসে নাকি ফুল সলভ ক্লাস দিবেন, তো আপনি তো এখনই মানে পড়া শেষে সমস্যাগুলো জানতে চাচ্ছেন একদিন সলভ মানে ক্লাস, হ্যাঁ রাইট, এই যে সলভ ক্লাস দিব পড়া শেষে যেমন জানতে চাচ্ছি, আবার কয়েকটা লেকচার হওয়ার পরে। এখন ধরো আজকে ক্লাস করে আজকে তুমি প্রবলেমটা কিন্তু বুঝতে পারতেছো না, কারণ তোমাকে পড়তে হবে। লেকচার শিটটা পড়ার পরে যে প্রবলেমটা, সেটা কিন্তু আমি সলভ করতে পারছি না, এই প্রবলেমটা তোমাকে সলভ ক্লাসে করানো হবে। বুঝতে পেরেছো? ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সারা বলো। স্যার সবগুলো চ্যাপ্টার বায়োলজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে কি সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে? এইটা যে কোয়েশ্চেন করেছো সেটা অবশ্যই ভালো কোয়েশ্চেন, কারণ সব চ্যাপ্টার সমান গুরুত্বপূর্ণ না। এখন আমরা কেমন করে বুঝবো যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? বিগত বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে বুঝবো। তুমি দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে ইউসিসি লেকচার শিটে পিছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোতে এই চ্যাপ্টারগুলোতে যে ধরনের কোয়েশ্চেন এসেছে সেগুলো দেয়া আছে। তাহলে এই যে এই আইডিয়া, যেমন আজকে 3টা চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার যেটা, এটা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন এসেছে, তাই এই চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি যখন পড়বা এই চ্যাপ্টারটাতে বেশি গুরুত্ব দিবা। তার মানে হচ্ছে আমরা নিজেরাই ফাইন্ড আউট করতে পারবো কোনটা বেশি গুরুত্বপূর্ণ, বিগত বছরের কোয়েশ্চেন যেটাতে বেশি এসছে সেটা। ক্লিয়ার? তার মানে সব চ্যাপ্টার সমান গুরুত্বপূর্ণ না, কিছু চ্যাপ্টার সুপার ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে ক্লাসটা আমার প্রথম দিক দিয়ে কিছু মিসিং হয়েছে, তো ওটা কি আচ্ছা, আমি পাবো পরবর্তী ওই সময়ে? যে বললাম, যারা যারা ক্লাসটা মিস করেছো, যারা এই ক্লাসের ভিডিওটা চাও, অফিসে যোগাযোগ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো তোমার কোয়েশ্চেন। মিম কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেনটা ছিল যে আজকে আমাদের যেটা পড়ানো হয়েছে টপিকটা, ওই টপিকের উপরে কোনো এক্সাম নেওয়া হবে কিনা? আচ্ছা, আমি ইউসিসি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তিনটা লেকচার শেষে একটা মূল্যায়ন টেস্ট হবে। ওই গুগল ক্লাসরুমে গুগল ফর্মে তোমাদের পরীক্ষা হবে 3টা লেকচার শেষে। আর তোমরা জানো যে প্রত্যেকটা লেকচার শিটে পরে পরবর্তী লেকচার শিট, যেমন লেকচার 2 পরে যখন হবে, সেটার প্রথমে কিছু কোয়েশ্চেন দেয়া আছে, সেই কোয়েশ্চেনটার এক্সামটা তোমরা দিবা। এটা হচ্ছে প্রত্যেকটা লেকচার শেষে তোমার মূল্যায়ন। এটা অবশ্য এখন আমরা তো নিতে পারছি না, এখন তোমরা এটা বাসায় বসেই দিতে হচ্ছে। কিন্তু তোমরা 3টা লেকচার, ধরো ফিজিক্সের 3টা, বায়োলজির 3টা, ম্যাথের 3টা হয়ে গেলে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের আদলে ওই রকম সময় দিয়ে তোমাদের মূল্যায়ন টেস্ট হবে, সেটা গুগল ফর্মে হবে এবং সেইটায় তোমরা পরীক্ষা দিবা। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ওকে, স্যার। সো ছেলেমেয়েরা, আই হোপ আজকের সেশনটা এখানে শেষ করা যায়। তোমাদের সাথে এই সময়টা ভালো স্যার, ছিল, পরবর্তী উইকে আবার দেখা হবে। হ্যাঁ, আমি আরেকটা কোয়েশ্চেন নিতে পারি, বলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমার দেখা গেছে স্যার সকালে ওঠার পর ঘুম থেকে আমার মানে প্রচন্ড সর্দি হয়, এই মনে করেন আচ্ছা 10-15 মিনিট। তো স্যার এটা কি প্রতিদিন প্রতিদিন সাইনোসাইটিস? জি প্রতিদিন স্যার, রেগুলার। আচ্ছা, এটা ডেফিনেটলি সাইনোসাইটিসের লক্ষণ। সাইনাসে যদি ওই তরল পদার্থটা ওইটা থাকে, এটা সাইনাসের লক্ষণ। এটা ক্রনিক সাইনোসাইটিসের দিকে ধাবিত হতে পারো যদি তুমি এটা 2 মাসের বেশি হয়, কয়েক বছর ধরে যদি হয়। অনেকের সারা বছরই সাইনোসাইটিস লেগে থাকে। তুমি একজন ডক্টরের শরণাপন্ন হতে পারো। জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু তো আলাইকুম। ছেলেমেয়েরা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম। বলার স্যার শেষ করে দিব।